Hello, ladies and gentlemen. Welcome to Behind the Scene, sponsored by Psycho Esports. আজকে আমি আছি হোস্ট হিসেবে এরর নিতুল এবং আমার সঙ্গে রয়েছে বিউটিফুল বেলাট্রিক্স and also talented Nemesis. What's up, হ্যালো, guys? এই তো ভাইয়া কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। সো বেলাট্রিক্স নেমেসিস, তোমাদের ছোট্ট করে যদি একটু ইন্ট্রোডাকশনটা দিতা যে অ্যাট দ্য মোমেন্ট তোমরা কি করছো অ্যান্ড হাউ ইজ লাইফ গোয়িং? Okay. Hello everyone. This is Bellatrix, and recently I am working more behind the scene rather than working in front of camera, as the show names it. So I'm working as event manager in Alchemist Esports and also marketing manager in CMF. And also besides, I'm working as brand ambassador of Hoko Bangladesh. তো এই তো টুকটাক আপাতত কাজ করছি। আর পাশাপাশি পার্সোনাল লাইফ নিয়ে যদি বলতে হয়, I am studying in North South University. It's my 2nd year. So yeah. আমি যদি আমার কথা বলতে চাই, আমি নেমেসিস। আমি হচ্ছে অ্যাজ এ ব্রডকাস্টার হিসেবে আপাতত কমিউনিটিতে আছি। অ্যান্ড আমি বিজিএস প্রোডাকশনের ব্রডকাস্টার হিসেবে এখন আছি, যেটা কিনা আমার সাথে একটা পার্টনার নিয়ে আমরা দুজন কমিউনিটির জন্য বাংলাদেশের ব্রডকাস্টার। যেমন আরেকজন আছে, লাইক আমরা দুইজনই ব্রডকাস্টার, তো ওরকম কোয়ালিটিফুল ব্রডকাস্টার তেমন একটা নেই বললেই চলে। তার জন্য আর কি আমরা ওই ইনিশিয়েটিভটা গ্রহণ করে আর কি আমরা এই সেক্টরটাতে ইন করলাম। ওকে, সো বিজিএস সম্পর্কে যদি একটু ডিটেলসে বলতেন মেসেজ, দ্য ফুল মিনিং এন্ড এভরিথিং। বিজিএস Is it me or just আচ্ছা, আচ্ছা। okay? নেমেসিস ইজ ল্যাগিং। অলরাইট, সো আমরা নেমেসিসের কাছে একটু পরে যাই তাহলে। নেমেসিস যেহেতু একটু ল্যাগ করছে। বেলা, সো যদি একটু লাইক তুমি তোমার ব্যাপারে শেয়ার করতে যে হাউ ইউ কেম টু প্লে অ্যান্ড হাউ স্টার্টেড প্লেয়িং, কোন গেমটা তোমাকে আসলে ইন্সপায়ার করছে অ্যান্ড এভরিথিং। ওকে, সো গেমিং তো অবভিয়াসলি ছোটবেলা থেকে করতাম বিকজ আমার ২ বড় ভাই দুজনই গেমার। মোটামুটি বলা চলে ওদের কোলে বসে, বসে থেকে গেম খেলা থেকে শুরু। দেন আস্তে, আস্তে আই থিংক মাঝখানে অনেক বড় গ্যাপ চলে আসছিল। ইউ নো লাইফে একটা মানে বয়স থাকে যেখানে ইউ আর মোর ইনটু হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে বা হচ্ছে গেম মানে টোটালি গেমিং থেকে বাদ। এরপর 2017-18 এর দিকে PUBG স্টার্ট হয়। ওই সময় তো সবাই PUBG খেলে। ফ্রেন্ডদের সাথে PUBG খেলতাম। দেন 2019 এ হচ্ছে I decided to open a page. তাও আই থিংক আমার তখন ইন্সপিরেশন ছিল, ফার্স্ট ইন্সপিরেশন ওয়াজ মনু আপু। বরিশালা মনু গেমিং ইফ ইউ নো হার। আপু হচ্ছে তখন ফিমেল স্ট্রিমার্স এর মধ্যে একজন ছিল যে PUBG স্ট্রিম করত। সো আপুর সাথে পরিচয় হওয়ার পরে মনে হয় যে লেট মি ট্রাই দিস অ্যাজ ওয়েল। দেন আমিও স্টার্ট করলাম PUBG স্ট্রিম করা। দেন ওখান থেকে আস্তে, আস্তে Valorant এ শিফট করি, GTA 5 এ শিফট করি। তো PUBG র ব্যাপারে যেটা আমি টোটালি PUBG ও এমুলেটরেই খেলতাম। ফোনে আমার খেলা হতো না বিকজ আই থিংক আমি ফোনের স্ক্রিন চোখে কিছু দেখি না। সো পিসিতে স্টার্ট করি। অ্যান্ড এই তো আস্তে, আস্তে গ্রো করা স্টার্ট করে পেজ, ছোটখাটো একটা পেজ এখনো টোটালি ডেড বললেই চলে বিকজ মাঝখানে I left streaming, stopped making contents, গেমিং থেকে টোটালি সরে গেছিলাম। পড়াশোনার দিকে একটু কনসেনট্রেট করার ট্রাই করি। বাট পরে মনে হয় যে না, টোটালি যদি পড়াশোনার দিকে কনসেনট্রেশন চলে যায় আমার মানে I cannot do anything for my mental peace. সো পরে মনে হয় I should return to game. এরপর 2025 এ টোটালি ফুল ফোর্স একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করি। মাঝখানে একদমই কাজ করতেছিলাম না। এখন একবারে যত পারতেছি নিজেকে ইনভলভ করার চেষ্টা করতেছি, কাজ করতেছি। এই তো। আর কনটেন্ট ক্রিয়েশন তো was always a part, but recently I am loving to work as manager in both the places because এখন আরো e-sports এর ব্যাপারে in depth information পাচ্ছি, যেটা এতদিন হয়তোবা শুধু বাইরে থেকে একটা ভিডিও বানানো বা একটা কনটেন্ট বানানো ওয়াজ জাস্ট আউটার পার্ট। বাট ভিতরে কি হচ্ছে, প্লেয়ার্সরা কিভাবে নিজেদেরকে ইমপ্রুভ করতেছে, ডেইলি যা খেলা হচ্ছে বা টুর্নামেন্টস ম্যানেজ হচ্ছে, দিস ইজ ফান টু ওয়াচ অ্যান্ড ফান টু ডু। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। এই জিনিসটা নিয়েই কিন্তু আসলে আজকের শোটা বিহাইন্ড দ্য সিন। কারণ হচ্ছে যে যদি নেমেসিস বা বেলাট্রিক্সের কথা বলি, এই দুইজন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন থেকেই কাজ করছে অ্যাট দ্য মোমেন্ট। ম্যানেজারের কথা বলি বা যদি আমরা লাইক
ম্যানেজমেন্টে থাকা বা লাইক অর্গানাইজিং এর কথা বলি, এই পার্টগুলোতে যারা থাকে তারা কিন্তু সবাই মানে আসলেই পিছে থেকেই কাজ করে। ব্রডকাস্টারের কথা যদি বলি, সে কিন্তু ক্যামেরার সামনে আসে না, তারা কিন্তু পিছে থেকেই কাজ করে। দে আর লাইক আনসাং হিরোজ অফ ই স্পোর্টস, এরকমও ধরা যায়। সো ওই মানুষগুলোকে নিয়ে আসলে আজকের শোটা। অফকোর্স আমরা দুইজনের বেশি আনিনি, কারণ অনেক বেশি আনলে আসলে জিনিসটা একটু ম্যাসাকার হয়ে যায়। আরও মানুষদেরকে আমরা পরবর্তী শোগুলোতে আনবো। বাট আজকের একটা জিনিস আমি বলতে চাই যে লাইক বেলাট্রিক্স যেটা শেয়ার করলো যে ইন ডেপথ অনেক নলেজ পাওয়া যায় এভরিথিং, এই জিনিসটা না অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। কারণ কি মানে আমরা হিউম্যান বিইং, আমরা সোশ্যাল বিইং অ্যাজ ওয়েল, লাইক একটা সোসাইটিতে থাকতে পছন্দ করি, অ্যান্ড এই ই স্পোর্টস না একটা সোসাইটির মতো হয়ে যায় আমাদের জন্য। সো ওয়েন এভার উই আর ওয়ার্কিং, ওয়েন এভার উই আর ট্রাইং টু লাইক ফিগার আউট থিংস, তখন দেখা যায় যে এই জিনিসগুলো মানুষের লাইক সাথে কমিউনিকেশন অ্যান্ড এভরিথিং, দিস means a lot, and this actually helps us a lot in every ways. And yeah, another thing I would say যে like রিয়াদ আসবে of course নেমেসিস, বাট যদি ব্রডকাস্টিং এর কথা বলি, আই ওয়ার্কড অ্যাজ আ ব্রডকাস্টার অ্যাজ ওয়েল। সো ওই ক্ষেত্রে যদি আই শেয়ার মাই পার্সোনাল অপিনিয়ন, সেই ক্ষেত্রে মানে আই হ্যাভ সিন a lot of things while like doing it. দেখা যায় যে একটা শো আমরা খুব পারফেক্টলি দেখতেছি, যে একটা পারফেক্ট একটা শো হচ্ছে, কাস্টার্স অ্যান্ড এভরিথিং সব কিছু একটা পারফেক্ট একটা শোতে যাচ্ছে, কিন্তু এটার পিছে যে কত স্টোরি থাকে এই জিনিসগুলো কিন্তু মেজরিটি অফ দ্য পিপল ডোন্ট ইভেন নো দ্যাট। দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে হইচই হইতেছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছে, এই প্রবলেম সেই প্রবলেম, অনেক কিছু হচ্ছে। বাট ওই জিনিসগুলো রাইট করে আপনার সামনে ব্রডকাস্টিং করাটা, ওই জিনিসগুলো মানে প্রপারলি ম্যানেজ করে আপনার সামনে নিয়ে আসাটা, এটাও একটা আর্ট। অ্যান্ড এই জিনিসগুলো যারা করে, আমরা প্রায়ই দেখা যায় যে অনেকে গালি দেয় যে লাইভ হচ্ছে, কোনো একটা মিস্টেক হয়েছে বা কোনো একটা প্লেয়ারকে দেখানো হয় না, অন্য একটা প্লেয়ারকে দেখানো হয়েছে, গালি এই ওরে দেখাইলো না কেন, দালাল হ্যান ত্যান বুঝি, অনেক কিছু। ঠিক আছে, একটা টিমকে বেশি দেখাইলে ওইটা নিয়েও কথা হয় যে এই টিমটা বেশি হ্যাঁ, ওদের দেখাইতেছে, ফেভারে করতেছে বেশি। হ্যাঁ ওদের ফেভারিট করছে, মানে এরকম টুকটাক কনভারসেশন চলে আসে যে ওদের ফেভারে কেন হচ্ছে, ওদেরকে কেন বেশি দেখাচ্ছে, আমি তো 3টা কিল করছি এ সাইটে, বি সাইট কেন দেখাইলো। বাট দ্য থিং ইজ যে অবভিয়াসলি আমরা হিউম্যান বিং, আমাদের কিন্তু মনে হয় যে হয়তো বা এই জায়গাটায় এখন একটা অ্যাকশন হবে, আমরা ওই অ্যাকশনটা দেখাতে গেলে সিমিলার টাইমে অন্য আরেকটা জায়গায় অ্যাকশন একটা ব্রেক করে। এফপিএস গেমের এটা একটা প্রবলেম, অ্যান্ড ইউ কান্ট ফিক্স দ্যাট। এফপিএস না, শুধু ব্যাটেল রয়্যালেরও একই প্রবলেম। যদি আমি মোবা গেমের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রেও টুকটাক আছে, বাট সেই ক্ষেত্রে একটু কম, কারণ দেখা যায় ইউজুয়ালি 3 বা 4 বা 5 এরকম 5v5 ফাইটগুলোই বেশি হয় মোবা গেমগুলোতে। সো the thing is যে I would say broadcasting is a ডিফারেন্ট থিং। আপনি যদি এই জিনিসটাতে ঢুকেন, এই সেক্টরটা যদি কাজ করেন, তখন মনে হবে যে আপনি আকাশ থেকে পড়লেন। ইটস নট জাস্ট অ্যাবাউট লাইক কন্ট্রোলিং দ্য ওবিএস, ইটস নট জাস্ট অ্যাবাউট জাস্ট র্যান্ডম কিছু জায়গায় ক্লিক 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 করলাম হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। এখানে অনেক কিছুই আছে, অনেক মাইন্ড গেম আছে, অনেক অ্যানালিটিক্যাল বিষয় আছে। দেখা যায় কাস্টারদের সাথে সিঙ্ক করে করে কাজ করতে হয়। এক্স্যাক্টলি, কাস্টাররা কি বলছে ওইটা শোনা লাগে, ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজমেন্টের সাথে ফোনে দেখা যায় মেসেঞ্জারে কানেক্টেড, কাস্টারদের সাথে ডিসকর্ডে কানেক্টেড, আবার হোয়াটসঅ্যাপে দেখা যায় আরেক গ্রুপের সাথে কানেক্টেড। সেটা হইতে পারে টিম ম্যানেজমেন্ট, সেটা হইতে পারে নিজের যে ব্রডকাস্টিং টিম আছে তাদের। কারণ while the casters are talking, you can't talk in Discord, you can't communicate in Discord. So obviously you have to be connected to your teammate, যেটা রিয়াদও বলতেছিল যে ওরা দুইজন মিলে করে। ওরকম যখন আমরা মাল্টিপল থাকে, যে একজন ক্যামেরা কন্ট্রোল করতেছে, একজন ব্রডকাস্টিং করতেছে, বা দুইজনই ক্যামেরা কন্ট্রোল করতেছে, বাট ব্রডকাস্টিং একজন করলে ওই দুইজনের ক্যামেরাই সেট করা আছে, জাস্ট সুইচ করে করা হচ্ছে, তখন এই জিনিসগুলো অনেক ইম্প্যাক্ট ফেলে। আবার ওই দিক দিয়ে ম্যানেজমেন্টে যারা বসে আছে তাদের সাথেও ব্রডকাস্টারের কথা বলতে হচ্ছে, কারণ অবভিয়াসলি ইউ নিড টু ফিগার আউট যে কোনো র্যান্ডম কিছু হচ্ছে কিনা, কারণ একটা ম্যাচের স্পেকটেটর অনেকে থাকে, তখন তাদের অনুযায়ী ক্যামেরা ঘুরাতে হয়, তখন তাদের অনুযায়ী জিনিসগুলো মেনটেন করতে হয়। সো ইটস আ মানে লং প্রসেস। আমরা যতই এটা নিয়ে মানে মনে করি না কেন যে আরে দূর একটা কম্পিউটার কিনা বইসা পড়লেই তো হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। দ্যাটস ওয়াই দেয়ার আর লাইক আ ফিউ পিপল ওয়ার্কিং ফর ইট। এনিওয়ে নেমেসিস, ইউ আর হিয়ার, প্লিজ। আমি তোমার জায়গায় একটু কন্টিনিউ করছি হালকা পাতলা। তুমি যদি তোমার পার্টটা একটু করতা, যে ব্রডকাস্টিং অ্যান্ড লাইক হাউ ইউ কেম ইন টু দ্য স্পোর্টস সিন অ্যান্ড এভরিথিং। আচ্ছা,
ভাই আপনার ফার্স্ট কোশ্চেন ছিল যে বিজিএস টা অ্যাকচুয়ালি কি? ইয়া সেটার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ গেমার সুমিত। তারা বিভিন্ন ধরনের অর্গানাইজারদের সাথে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট কোলাবোরেশন করে কমিউনিটিতে বিভিন্ন ধরনের বেটার অপরচুনিটি দেওয়ার ট্রাই করতেছে এন্ড সেটারই একটা পার্ট হচ্ছে বিজিএস ব্রডকাস্টিং। যেহেতু আমাদের বাংলাদেশের অনেক কাজ বা হচ্ছে অনেক ব্রডকাস্টিং বাহিরের তারা করে, তো সেক্ষেত্রে আমাদের মাথায় ফার্স্ট অফ অল এটাই আসলো যে কেন আমরা বাঙালিরা কি করতে পারবো না? আমরা কি অতটুকু ক্যাপাবল না? তো সেই জায়গা থেকে আমার কিউরিওসিটি আসা এন্ড ওইটার ব্যাপারে একটু রিসার্চ করা, তারপর আর কি আমার এই বিজিএস এর প্রোডাকশনের জার্নিটা শুরু করা। ওকে। সো it আমরা ব্রডকাস্টিং এর হিস্ট্রি শুনলাম যে লাইক হাউ ইউ এন্টার্ড অ্যান্ড মানে হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইউর মাইন্ড, বাট একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করতা, লাইক ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং, হালকা পাতলা। আচ্ছা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর মধ্যে আমি নেগেটিভ এক্সপেরিয়েন্সটা সবার আগে বলার চেষ্টা করব। কারণ আমরা এটার জন্য অনেক বেশি হেট আমরা পেয়ে থাকি। যেমন নরমাল ইস্যুস লাইক বিভিন্ন সময় আমাদের সাউন্ড গ্লিচেস। তো ইটস আ লং প্রসেস। এখানে আমাদের অনেক কিছু এট এ টাইম আমাদেরকে কন্টিনিউ করতে হয়। যেমন কাস্টারদের সাথে আমাদের বিভিন্ন ধরনের কমিউনিকেট করা, তারপর হচ্ছে আমাদের যে কিনা রুম হোস্ট করতেছে বা অর্গানাইজার তাদের সাথে করা। অ্যান্ড এই যে ব্রডকাস্টিংটা এটা কিন্তু শুধুমাত্র এরকম না যে ভাই আমরা জাস্ট গেমটা ক্যাপচার করলাম এন্ড জাস্ট আমি স্ট্রিম করতেছি। এখানে অনেক কিছু রয়েছে। যেমন কিনা আমরা যে ব্রডকাস্টিং গুলো করে থাকি সেটা নরমালি এপিআই এর থ্রুতে ডেটা আসে যেটাকে আমরা ভিজুয়ালাইজ করে আমরা স্ট্রিমে দেই। তো এখানে আমাদের একটা টিম কাজ করে শুধুমাত্র এপিআই এর ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করানোর জন্য। আরেকটা টিম কাজ করে হচ্ছে সবার সাথে কমিউনিকেট করার জন্য সাউন্ড, ইটিসি, কাস্টার ডেস্ক এন্ড তারপরে হচ্ছে ফাইনাল আউটপুটটা আমাদের ফেসবুক, ইউটিউব আর টুইচ যেখানেই হোক ওটা ব্রডকাস্ট হয়। তো সেক্ষেত্রে অনেক জায়গাতেই মাঝে মধ্যে ইস্যু, টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে যেটা আমাদের ফল্টের জন্যও না। কিন্তু মানুষ ধুমিয়ে গালি দিচ্ছে যে এর থেকে বেটার তো ও করে, আমি গেলেই পারতাম। মানে ইটস নট লাইক যে ভাই আমি ওবিএসটা অন করলাম আর করে ফেললাম। বিহাইন্ড দ্য সিনে এটা অনেক টাফ একটা জব যেটা একজনের পক্ষে পসিবল না কখনোই। এইখানে আমি একটা জিনিস একটু অ্যাড করি। এইখানে এই জিনিসটা লাইক ভিউয়ারদের জন্য অফকোর্স এই জিনিসটা আমার অ্যাড করা। সেটা হচ্ছে, আচ্ছা ১ মিনিট বেলা, প্রবাবলি হ্যাঁ, দেয়ার ইজ সাম নয়েজ কামিং ইন ফ্রম ইউর মাইক। let me fix it. ওকে। সো যেটা বলছিলাম যে এখানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আম আমরা অ্যাজ যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সরা আমরা প্রায়ই দেখি যে হয়তোবা র‍্যান্ডম কিছু কমেন্ট আমরা করে ফেলি বিভিন্ন পোস্টে এসে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় এসে দেখা যায় যে ওই যেটা নেমেসিস বলল যে, "ও তো ভালো করতো। ওকে দিলে বেটার হতো। হি ইজ বেটার বা শি ইজ বেটার।" এরকম যখন কমেন্টগুলো করি, হুম, এই জিনিসগুলা না আসলে আপনারা কাউকে সাপোর্ট করতেছেন না। আপনারা আসলে কমিউনিটিটাকে ডুবাইতেছেন। আর কিছুই না। ঠিক আছে? কেমনে ডুবাইতেছেন? কারণ হইতেছে গিয়ে যে আপনি যখন একজনকে বলতেছেন অমুক বেটার ছিল, এই জিনিসটা দিয়ে না আপনি এই মানুষটাকে ছোট করতেছেন। হ্যাঁ? ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে আপনি ইন্টারনালি একটা ক্ল্যাশ লাগাইতেছেন। আপনার মনে হইতেছে যে আরে ভাই আমি তো মানে বেটারটা করছি, আমি তো উচিত কথা বলছি। আন্ডারস্ট্যান্ডেবল আপনার মতামত অনুযায়ী বা আপনার অপিনিয়ন অনুযায়ী যে আপনি উচিত কথা বলতেছেন, বাট ধরেন আমি একটা শো করতেছি, হঠাৎ করে এসে একজন বলল বেলার তো এর থেকে ভালো করে। ঠিক আছে? আমার সাথে কিন্তু বেলার কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জাম হবেও না। আপনার কমেন্ট আমি পড়ছি, আমার খারাপ লাগছে ২ মিনিটের জন্য, দেখা যাবে কি আইদার আই উইল লার্ন ফ্রম ইট যদি আমি পজিটিভলি চিন্তা করি। কিন্তু যেটা আমাদের সাবকন্টিনেন্টে মানুষজন করে না, মানুষজন কি করবে, আমি ওটা দেখবো, দেখে আমি বলবো আচ্ছা ঠিক আছে, বেলারে বেটার বলছে, মনে হয় বেলাই এটারে ভাড়া করে পাঠাইছে। ঠিক হুম, আছে? হুম। এই জিনিসটা সবার আগে মানুষের মাথায় কাজ করবে। কারণ এটা আমি কিভাবে বুঝতেছি, অনেক জায়গায় অনেক মানুষ গিয়ে এই কমেন্ট আমার নামে করে আসছে যে, "ভাই ওনারা দিলে তো ভালো হইতো।" অ্যান্ড ওই মানুষগুলো পরে এসে আমাকে কমিউনিকেট করছে ডাইরেক্টলি যে, "ভাই আপনি কি এদেরকে পাঠাইছেন? এই কথা আমার শোনা লাগছে।" সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা কিভাবে কাজ করে। ১। ২ নাম্বার কথা হচ্ছে গিয়ে যাদেরকেই আপনি সাজেস্ট করেন না কেন যে, "ভাই ও তো বেটার।" অবভিয়াসলি একটা তো মানে স্কেল থাকে, স্ট্যান্ডার্ডের একটা স্কেল থাকে। একজনের থেকে আরেকজন বেটার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি এই মানুষটাকে মোটিভেট না করে এইভাবে আরেকজনের সাথে কম্পেয়ার করতে থাকেন, এ না মানে শিখার তুলনায় ডাউনগ্রেড বেশি হবে। ইচ্ছাটা চলে যায়। ইচ্ছাটা চলে যায়, রাইট। আমি একটা কথা এড করব। ইয়া প্লিজ, প্লিজ। এই যে এখন যে বিষয়টা হচ্ছে, আমরাও কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু ফেস করতেছি। এখন কি রাইট। এটা আমাদের ফল্ট? এখন কি আমরা কি গালি খাওয়া ডিজার্ভ করি এখানে? অবশ্যই করি, কারণ কারেন্ট চলে যাওয়া এটা তোমারই ফল। তুমি ওই এলাকায় থাকো কেন?
এটা হচ্ছে মানুষের না, লজিক। না ভাই, এটা হচ্ছে মানুষের এখনের লজিক। কথা, হ্যাঁ, বাট এখনের কথাটা বলতেছি। এখন কিন্তু হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ইলেকট্রিসিটি রাইট। এন্ড স্টাফ। বাট তারপর ফেস ক্যামটা আসতেছে না সাম রিজন। হুম। তো সেই ক্ষেত্রে এটা কি এখন আমরা গালি খাওয়ার যোগ্য? এইটাই জিনিসটা না কথা। মানে হুম, অডিয়েন্সরা ইউজুয়ালি ব্রডকাস্টারদেরকেও ব্লেম করে না, ওরা ডিরেক্ট কাস্টারদের কাছে চলে যায়, বিকজ মানে ফ্রম মাই অডিয়েন্স পার্সপেক্টিভ আমি দেখতেছি জিনিসটা কাস্টাররা কথা বলতেছে, হয়তোবা ওরাই হয়তোবা এটা করতেছে, অ্যান্ড গালাগালি শুরু হয়ে যায় কাস্টারদের নিয়ে। অনেকে আবার এটা জানেও না যে ব্রডকাস্টিং এর জন্য আলাদা একটা টিম কাজ করতেছে, ওরা আলাদাভাবে ব্রডকাস্ট করতেছে রাইট। জিনিসটা। এটা আমি অনেক খাইছি। এটা আমি অনেক খাইছি। দেখা গেছে যে মানে আমি কাস্টিং করতেছি, হঠাৎ করে আইসা বলতেছে কেউ একজন র‍্যান্ডম, নিতুলের ব্রডকাস্টিং তো বাদ। মানে এমনি বলছে নিতুলের ব্রডকাস্টিং তো বাল। I was like কিরে ভাই আমি কোত্থেকে আসলাম? মানে যে একটা মিম আছে না মুঝে কিউ তোরা, ওরকম একটা জিনিস যে আমি কই থেকে এলাম? আমি তো কাস্টিং করতেছি ভাই, হ্যালো? পরে দেখা গেছে যে লাইক এই জিনিস এখন আমি ক্লিয়ার কি করবো? আগে ক্লিয়ার করতাম। প্রথম অনেক গায়ে লাগতো এই জিনিসগুলা। বাট দেন আই ডিসাইডেড যে ভাই মানে ও এখানে কমেন্ট করছেই ও অশিক্ষিত দেখা। ওর যদি শিক্ষিত হইতো, শিক্ষিত মানুষরা আগে ভেরিফাই করে তারপর কথা বলে। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি অলওয়েজ বলি যে এই কাজগুলা হচ্ছে সাবজেক্টিভ। এগুলা কখনোই অবজেক্টিভ না। এগুলা মানে ইউ কান্ট লাইক মানে চুজ যে তোমারটা মানে একজনেরটা বেটার আর একজনেরটা খারাপ এরকমভাবে চুজ করা যায় না। একেকজন মানুষের কাছে একেক জিনিস ভাল লাগে। সে ফর এক্সাম্পল গতকালকে আমি একটা স্ট্রিমারের স্ট্রিম দেখতেছিলাম। ও হচ্ছে ভ্যালোরেন্টে সারাক্ষণ ক্যামেরা মুভ করতে থাকে মরার পরে। মানে আমি ওটা দেখে আমার ডিজি লাগে। আমি ওটা করি না আমি ব্রডকাস্টিং এর টাইমে। কিন্তু আমি অনেকজন আমাকে বলছে এই জিনিস রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এত আস্তে ক্যামেরা ঘুরান কেন? একটু তাড়াতাড়ি করে কেন ঘুরান না? আমি ঘুরাই না কারণ আমার মাথা ঘুরায় এমনি করলে। তো আমি প্রিটি শিওর যে আরো ১০ জন মানুষের মাথা ঘুরাবে। এখন হ্যাঁ, যারা এমনি ফাস্ট ঘুরায় অভ্যস্ত, আরো ১০ জন মানুষের হয়তোবা এই ফাস্ট ঘুরায় অভ্যস্ত, তাই তারা ওই জিনিসটা পছন্দ করতেছে। দিস ইজ সাবজেক্টিভ যে আমি একরকম পছন্দ করি, আমার মতো ১০ জন আরেক রকম মানে আমার মতোই পছন্দ করে। আবার দেয়ার ইজ অ্যানাদার থিং যে ফাস্ট রোটেশন, সেই জিনিস আবার আরো ১০ জন পছন্দ করে। সো আমি না এই দুটো মিক্স করতে পারবো না। ঠিক আছে? এই দুটো আমার আলাদা রাখতেই হবে। আর আমি এরকম ব্রডকাস্টারও দেখছি যারা অনেক ফাস্ট মুভ করে। বাট আমার ভাল লাগে না ফাস্ট মুভ। কারণ আমি এক জায়গায় গিয়ে ফার্স্টে আমি কি দেখবো? যদি আমি ভ্যালোরেন্টের কথা বলি, আমি দেখবো ও কি গান কিনছে, আমি দেখবো ও কোন জায়গাটায় আছে, আমি দেখবো ওর কাছে ইউটিলস কি আছে বা ওর কাছে অ্যাবিলিটিস কি আছে, ও কোন দিকে মুভ করতে বেশি কমফোর্টেবল। আর আমরা যেহেতু অডিয়েন্স হিসাবে লাইক সি থ্রু বা ওয়াল সি থ্রু দেখতে পারি যে অপোনেন্ট কোথায় আছে, সো ওই ক্ষেত্রে ও কোন পজিশনটা দিয়ে যাচ্ছে, ওর অপোনেন্ট কোন জায়গাটায় আছে, এই জিনিসগুলো আমি দেখতে পছন্দ করি। আমি যদি এরকম ঠাস করে সরানো হয় আমি এটা দেখতে পারবো না। সেম গোস ফর পাবজির কথা যদি বলি, আমার পছন্দ হচ্ছে গিয়ে ওর কাছে কয়টা ইউটিল আছে, কয়টা মেড কিট আছে, কোন গান ও ইউজ করতেছে, ও কি সাথে পিস্তল নিছে, প্যান নিছে, কি নিতেছে, তারপরে লাইক মানে ও কোন টিমের হয়ে খেলছে, কত নাম্বার প্লেয়ার, এই জিনিসগুলো আমি মাথায় রাখা যেন মানে নেক্সট টাইম আমার এই জিনিসটা মাথায় আর নিতে না হয়। তো একবার আমার দেখা ফেলা। তো আমি যদি এরকম র্যান্ডম ঘুরেতে থাকি, আমি তো একজনকে দেখবো সে ফর এক্সাম্পল নেমেসিস আর বেলাট্রিক্স খেলতেছে, দুই টিমে, একবার নেমেসিসের কাছে গেল, আমি নেমেসিসটা দেখতে যখন ঘুরায় ফেলা হবে তখন বেলাট্রিক্সের কাছে আমি দেখলাম যে একে, আমার মাথায় কাজ করবে এইরকম ব্রেইন হিসেবে যে নেমেসিসের কাছেও তো একেই ছিল। কারণ আমার মানে ফটোগ্রাফিক মেমোরি যাদের, এরকম মানুষ খুব কম আছে, হাতে গোনা কয়েকজন আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এর বাদে বাকি কারোর কিন্তু ফটোগ্রাফিক মেমোরি না। সো তারা কিন্তু একটা ছবি দেখলে সাথে ক্যাপচার করতে পারবে না A to Z ফার্স্ট টু লাস্ট কি আছে। সো ওই ক্ষেত্রে জিনিসটা একটু অন্যভাবে কাজ করে। আই এম নট মানে ডাউনগ্রেডিং দোজ পিপল, আই এম জাস্ট সেইং দিস ইজ সাবজেক্টিভ। দুই আমি জিনিস এখানে এন্ড কিছু উই হ্যাভ টু কথা এড অ্যাকসেপ্ট। করতে চাই। ইয়া প্লিজ। হ্যাঁ, এখানে ব্রডকাস্টিং এর ক্ষেত্রে যদি আমি আইডিয়াল ব্রডকাস্টিং বলি, সেটা হচ্ছে ইনফরমেশনাল ব্রডকাস্টিং। যেটা আপনি যেটা বললেন যে এট এ টাইম ২ জায়গাতে ফাইট হচ্ছে। এটা প্রিটি নরমাল থিং যে আমি ২ টা কভার করতে নাই পারি। বাট আমি একটা কভার করব, ওইটা আমি প্রপারলি কভার করব। এটাই হচ্ছে এক্স্যাক্টলি। ব্রডকাস্টারদের কাজ হওয়া উচিত। যদি আমি অ্যাজ এ লাইক আমি যদি PUBG মোবাইলে, যেহেতু আমি ব্রডকাস্টটা বেশি করা হয়, PUBG মোবাইলের একটা সিন আমি বলি। যেমন এখানে বেলাট্রিক্স আপুর একটা স্কোয়াড আছে আর নিতুল ভাইয়ের একটা স্কোয়াড আছে। ২ টা টিম ২ টা জায়গাতে ফাইট নিচ্ছে। এখন ২ টা টিমেরই একটা প্লেয়ার নক হয়ে গিয়েছে। এখন আমি যদি সাপোজ বেলাট্রিক্স আপুর ফাইটের মাঝখানে আমি নিতুল ভাইয়ের ফাইটে চলে যাই,
সেখানে আমার নিজেরও ট্র্যাক করাটা এতটা ইজিয়ার হবে না যে কোন ফাইটে কয়জন নক হইছে। অ্যান্ড অডিয়েন্সরা ওই জিনিসটা নরমালি বুঝবেই না যে ফাইটটা কিভাবে চলতেছে। তো ইটস বেটার যে আমার একটা ফাইট স্কিপ করাটাই হচ্ছে এখানে আইডিয়াল ডিসিশন হবে। কিন্তু এর জন্য আমরা অনেক সময় গালি খাই যে আমরা কেন ২ টা স্কোয়াডের মাঝখানে এই স্কোয়াডটাকেই চুজ করছি। আমি কেন নিতুল ভাইকে চুজ করলাম, আমি কেন বেলাট্রিক্স আপুকে চুজ করলাম না। ওই যে তো এটা বেলার তো ফ্যানরা এসে পসিবল গালি হয়ে দিবে, ওঠে না। বেলার এটাই। ফ্যানরা এসে গালি আবার দিবে। আমি আমি আবার যদি বেলাট্রিক্স আপুর জিনিসটা দেখাইতে যাই, সেক্ষেত্রে আবার নিতুল ভাইয়ের ফ্যানরা এসে গালি দিবে যে ওইখানেও তো ফাইট চলতেছিল। এটা কি লেস ইম্পোর্টেন্ট? জিনিসটা এরকম না। না, একটু ডিফারেন্ট আছে। আমার ফ্রেন্ড, আমার উদাহরণ দিলে ডিফারেন্ট, কারণ আমার ফ্রেন্ডরা তোমার গাল দিবে না, আমার ফ্রেন্ডরা উল্টা আরো সাপোর্ট করবে যে থ্যাংক গড এই নুপটারে দেখানো হয় নাই। দ্যাটস আ ডিফারেন্ট কেস। নিতুল ভাই ডিফেন্ডিং হিজ ফ্যান্স। না, না, তারপর না, দ্য ফ্যাক্ট ইজ অনেক সময় অনেক নুব স্কোয়াডের ফ্যান বেসরাও এসে গালি দেয় যে আমার টিমকে কেন দেখানো হলো না। এখানে গেম না, প্লেটা ম্যাটার এখানে না করতেছে না। নুব প্রো এর কিছু নাই। দ্য থিং ইজ এভরিওয়ান ওয়ান্টস টু সি देयर টিম, বাট হুইচ ইজ নট পসিবল বিকজ একটা রাইট। মানে এটা স্বাভাবিক, একটা লাইভ চলতেছে ওই জায়গার মধ্যে আমি ধাপ ধাপ করে সবারই তো দেখাইতে পারবো না। আর অলসো না, কাস্টাররা ইউজুয়ালি এই ইনফরমেশনটা দিয়ে দেয়। ধরো দুই জায়গায় একসাথে ফাইট হইতেছে, একটা ফাইট যদি দেখায় আরেকটা ফাইটের ইনফরমেশনও ওরা দেয় যে ওই ফাইটটা এখানে এখানে কিল এভাবে ফিট থেকে বেসিক্যালি দেয়। রাইট, এক্স্যাক্টলি। কিল ফিট থেকে দেয়, রাইট। আমি এক্স্যাক্টলি, এই এখানে যে এইটার কথাই যে, করি ভাইয়া। হ্যাঁ, প্লিজ প্লিজ কন্টিনিউ হ্যাঁ, কন্টিনিউ। আমি এখানে নুব বলে আমি কোনো টিমকে ট্রিগার করতেছি না। আমি নিতুল ভাইয়ের টিমরে নুব বলতেছি। আই নো, আই নো, আই এক্সাক্ট। নো, আই নো। অ্যান্ড এইখানে একটা জিনিস কি, মানে আই উইল বি অনেস্ট উইথ ইউ, এই যে কাস্টার যে কথা হলো, যে বেলা যেটা বললো যে কাস্টাররা কিল ফিট দেখে এটাই করতেছে, কোন জায়গায় ফাইট হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করছে বেলা, এই জিনিসটা দেখার জন্য না, মানে ফাস্ট রোটেশন জিনিসটা অনেক হার্মফুল। আমি যদি দেখি, সে ফর এক্সাম্পল এ ওয়ান ধরো পচিংকিতে নামছে, আমি দেখলাম। তারপরে রিসেন্টলি একটা টিম ডিসব্যান হয়ে গেছে, 1952 ওরা ডিসব্যান হয়ে গেছে। সো ওই টিমটা ধরো আছে, ওই টিমটা ধরো আমি দেখলাম মিল্টাতে নামছে, সে ফর এক্সাম্পল। তারপরে ধরো সিএমএফ এর কথা যদি ধরি, সিএমএফ ধরো মিলিটারি বেজে নামছে। এখন আমাকে যদি ব্রডকাস্টার নাই দেখায় যে কে কোথায় নামছে, আমি যদি প্রপারলি ইনফরমেশনটা নাই পাই, সো ফাইটটা আসলে কোথায় ব্রেক ইন হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারবো না। আমার কিন্তু এক্স্যাক্টলি। তখন জাস্ট র্যান্ডমলি বলতে হবে, ও আচ্ছা, এ1 এর অমুককে মাইরা ফেলছে এই জায়গায় এরকম একজন, কিন্তু কোন জায়গাটায় মারছে, কাস্টাররা প্রপার ইনফরমেশন দিতে হয় না। exactly. So that's why I'm saying that this is subjective and we all should respect this regarding আমি কার ফ্যান, আমি কি করতেছি না করতেছি, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, বাট এই জিনিসটা আমার রেসপেক্ট দিতে হবে যে দেয়ার আর আদার পিপল আউট দ্যাট যারা হয়তোবা আমার অপিনিয়নের সাথে একমত হবে না। এই একটা রিজনে কিন্তু আমাদের এতগুলা মানে পলিটিক্যাল দল, নাহলে কিন্তু একটাই পলিটিক্যাল দল হইতো, ঠিক আছে, বা দুইটা হইতো, এতগুলো আচ্ছা ভাই, পলিটিক্যাল দল কিন্তু এই জন্যই এরকমই বিষয়টা। নিতুল ভাই আমার এখানে ব্রডকাস্টার সাইড থেকে একটা জায়গাতে আমি একটু ডিফেন্ড করবো প্লিজ। নিজেকে। আপনার এখানে একটা কথাতে আপনি না চাইতেও হয়তোবা আমাদের একটা ব্যর্থতা এখানে সামনে উঠে আসছে, যেটা হচ্ছে যে কোন টিমটা কোথায় রয়েছে, কোন জায়গাতে ফাইট আছে, ওই ব্যাপারটা কাস্টারের কাছে অনেক সময় ইনফরমেশনটা থাকে না। তো এখন এই জায়গাতে আমি একটা জিনিস এড করব, আমরা ব্রডকাস্টিং এ ইউটিউব বা ফেসবুকে যে ফাইনাল আউটপুটটা দেখি, ব্যাক এন্ডে কিন্তু শুধু এটাই হয় না। ব্যাক এন্ডের কথা যদি আমি বলতে যাই, আমাদের কাস্টারদের কাছে আলাদা করে ম্যাপ ফিড দেওয়া থাকে যাতে রাইট। তারা ইনফরমেশনটা গ্যাদার করতে পারে, এন্ড তারা যাতে ওইভাবে কাস্টাররা যাতে অডিয়েন্সকে ওই ইনফরমেশনটা দিতে পারে। কারণ আমরা সবসময় ম্যাপ শো করতে পারবো না। আমাদের ক্ষেত্রে হয়তো ওরকম সবসময় পসিবল হয়ে উঠবে না যে আমরা প্রত্যেকটা ফাইটের সময় কোন জায়গাতে ফাইট হচ্ছে ওটা দেখাবো। কাস্টারদেরকে আমরা ওই ইনফরমেশনটা দিয়ে রাখতে পারি যাতে তারা কিনা অডিয়েন্সকে ডিরেক্ট ইনফরমেশনটা প্রোভাইড করতে পারে যে অমুক ফাইটটা ওই জায়গায় হওয়ার পসিবিলিটিস ছিল, কারণ হচ্ছে ওই টিমগুলো ওইখানে ওইখানে ড্রপ করছে। হুম, হুম, হুম। ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বাট এখানে মানে এপিআই এর জন্য অনেক ইজি হয়ে যায়, বাট এটা তো অ্যাকচুয়ালি সবাই তো আর এই এক্সপিরিয়েন্সটা পাবে না, সেটাও একটা ম্যাটার। তো আমাদের ওই জিনিসটাও ডিফেন্ড করতে হবে, মানে জাস্ট বিকজ দে আর হোস্টিং আ লো বাজেট টুর্নামেন্ট বা জাস্ট বিকজ দে আর হোস্টিং আ লোকাল টুর্নামেন্ট, উই হ্যাভ টু রেসপেক্ট দেম অ্যাজ ওয়েল, ঠিক আছে। আমি রিসেন্টলি একটা মানে, আচ্ছা এটা আমার শেয়ার করা আসলে উচিত হবে না, কারণ এটা খুব অবভিয়াস হয়ে যাবে, সো আই এম নট গোনা শেয়ার ইট। বাট আমি একটা জিনিস বলতে চাই যে লাইক এই যে যতগুলো দেখা যায় যে লোকাল টুর্নামেন্ট হচ্ছে বা একদম মানে কমিউনিটি বেসড হচ্ছে, ছোট কিছু টুর্নামেন্ট হচ্ছে, এগুলোকেও না উই শুড প্রমোট। কেন উই শুড প্রমোট? কারণ হচ্ছে গিয়ে এগুলো থেকে না আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটা বিগ থিং আসতে পারে, বা এগুলাতে যারা পার্টিসিপেট করছে তারা মোটিভেটেড হয়ে হয়তো বা সামনে আরও কিছু করতে পারে। সো ওইগুলার ক্ষেত্রেও দেখা যায় যে এপিআই ইউজ নাই বা কিছু, এটা নিয়ে অনেকেই করে যে এপিআই কেন নাই, এই নাই সেই নাই। বাট
আসলে জিনিসটা এরকম, এপিআই ইউজ করুক না করুক, এপিআইটা দিতেছে জাস্ট আপনাকে সুন্দরভাবে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য। কীরকম দেখা যাচ্ছে একটা টিম মানে মরে গেল, ওরা এলিমিনেট হয়ে গেল, সামনে সুন্দর মতো বড় করে আসলো যে এই টিম এলিমিনেটেড, এরকম একটা জিনিস, ঠিক আছে, একদম লোগো সহ। আবার শেষের দিকের কয়েকটা টিম বাকি, ওই জিনিসগুলো দেখাইলো, ওই প্লেয়ারদের মাথার উপরে একটা লোগো উঠলো, এই জিনিসগুলোর জন্য হচ্ছে এপিআই মূলত। একদম যদি আমি একদম মানে মেইন পয়েন্টটা ধরি, এটার জন্য সুন্দরভাবে দেখানোর জন্য। বাট ডাজ ইট মিন যে লোকাল টুর্নামেন্টে যদি এপিআই না থাকে আপনি কি মানে টিম বুঝতে পারবেন না, বা আপনি কি প্লেয়ার বুঝতে পারবেন না? অবভিয়াসলি বুঝতে পারবেন। লো অব- বাজেটের একটা টুর্নামেন্ট হইলে, ধরো হুম এটা একটা 15,000 টাকা একটা টুর্নামেন্ট হচ্ছে। I cannot expect 15,000 একটা টুর্নামেন্টের মধ্যে আমি 10,000 20,000 টাকা দিয়ে একটা মানে ভালো একটা ব্রডকাস্টের টিম নিয়ে এসে বসায় কাজ করাবো। সো যদি আমার ওইটাই করতে হতো তাইলে আমি হয়তোবা একটা 1,00,000 টাকা টুর্নামেন্ট নামায় বসে থাকতাম। সো এখানে তোমার আমার একটু অপিনিয়ন টুর্নামেন্টটাও ছিল। যেরকম হুম হচ্ছে ওইরকম ওইটার উপরেও তো ডিপেন্ড করে। এখন আমি যদি লিগ্যাল ওয়ে এর কথা বলি, আমাদের PUBG মোবাইলের কথায় যদি আমি আসি, PUBG মোবাইল হুম অফিসিয়াল কিন্তু টুর্নামেন্ট ওয়াইজ হচ্ছে এপিআই প্রোভাইড করে থাকে। তো তাদের হুম, কিন্তু কিছু ওরকম রিকোয়ারমেন্ট আছে যেগুলো যদি আমি হুম, মিট করি সেক্ষেত্রে আমি এপিআই ইউজ করার পারমিশনটা পাবো। হুম হুম হুম। যেমন হচ্ছে ওই টুর্নামেন্টটা আমি যতদূর জানি $700 উপরে প্রাইস পুল হতে উপরে হবে। হতে পারে। হ্যাঁ, তো এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে। কিন্তু আমাদের কিছু প্লেয়ারদের মেন্টালিটিও দেখেছি, মানে আমার চোখে পড়েছে। আর কিছু অডিয়েন্সেরও আসছে যে আমার 10,000 15,000 টাকার টুর্নামেন্ট হচ্ছে। তো সেখানে আমার ফেভারিট টিম খেলতেছে, কিন্তু সেখানে কেন এপিআই থাকবে না? কারণ আমার টিম হচ্ছে, আমার যে টিমটা খেলতেছে, আমি যে টিমকে সাপোর্ট করতেছি, সে হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম। তো হুম সে যেখানে খেলতেছে সেখানে কেন এপিআই থাকতে হবে বা থাকবে না? তো হুম সেই ক্ষেত্রে লোকাল অর্গানাইজাররা কি করতেছে? তাদের এপিআই ইলিগালি ইউজ করতেছে। যেটা কিন্তু হচ্ছে PUBG মোবাইলের চোখে যদি পড়ে, ওই অর্গানাইজেশনকে তারা ব্যান করে দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু এই জিনিসগুলো যদি অডিয়েন্স সাইডে আমরা না বুঝাইতে পারি, বা হচ্ছে আমরা যদি প্লেয়াররা এই জিনিসগুলো জানে, প্লেয়াররা এত ক্যাচাল করে না এই বিষয়গুলো নিয়ে। বাট আমি যদি বলি অডিয়েন্সটা এখানে মেইন ফ্যাক্টর, তারা এপিআই ব্রডকাস্ট 10,000 টাকা টুর্নামেন্টও চায়, 15,000 টাকা টুর্নামেন্টও চায়, আবার 5,000 টাকা টুর্নামেন্টও অনেক সময় এক্সপেক্ট করে থাকে। এখন আমি যদি এই জায়গাতে আরেকটা জায়গাতে আসি, আমার হচ্ছে একটা টুর্নামেন্টের বাজেট আছে হচ্ছে 30,000 টাকা। তো সেখানে সাপোজ আমি 10,000 টাকা প্রাইস পুল দিয়ে 20,000 টাকা হচ্ছে আমি এপিআই ব্রডকাস্ট হায়ার করলাম, যেটা বেলা আপু বললো। তো সেক্ষেত্রে হয়তোবা অডিয়েন্স দেখতে পারতেছে, বাট যদি লোকাল ব্রডকাস্ট হতো ওটাও কিন্তু অডিয়েন্স বুঝতে পারতো কে কার কত পয়েন্ট আছে, সেটা জানতো। এন্ড হয়তোবা একটু পরে জানতো, কিন্তু এর ফলে কি হতো, আমার যে 30,000 টাকাটা, এটার মেজরিটি অ্যামাউন্টটা আমি প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম। বাট অডিয়েন্সের জন্য আমাদের কি করতে হচ্ছে, একটা টুর্নামেন্টের বাজেটের লাইক 3/2 আমার ম্যানেজমেন্ট কস্ট এন্ড অন্য কিছুতে চলে যাচ্ছে, আর ওইখান থেকে প্লেয়াররা পাচ্ছে শুধুমাত্র একটা ভাগ। তো ফুল অ্যামাউন্টটাই যদি আমাদের কমিউনিটি প্লেয়ারদের কাছে মানে পৌঁছানো পসিবল হতো, তো সেক্ষেত্রে কিন্তু এটা কম্পিটিশনটাও আরেকটু বেটার হতো, বা এটা আমাদের কমিউনিটির জন্য আরকি ইমপ্রুভমেন্ট আসতো। হয়তোবা ভিজুয়ালি জিনিসটা আমাদের অতটা অ্যাট্রাকটিভ নাও লাগতে পারে, কিন্তু ইন দি এন্ড কিন্তু এটা বেশি এফেক্টিভ। যে আমার 30,000 একটা টুর্নামেন্টে পুরো প্রাইস পুলটা আমার প্লেয়ারদের কাছে যাচ্ছে, এপিআই ব্রডকাস্ট নাই। কিন্তু এপিআই যদি থাকে সেটা ভিজুয়ালি ভালো হবে, কিন্তু ওটা আমার কমিউনিটিতে জন্য কতটুকু কাজে লাগতেছে আমি জানি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই জিনিসটাই অ্যাকচুয়ালি অনেক ইম্পোর্টেন্ট টু মানে লেট এভরিওয়ান নো হাউ থিংস ওয়ার্ক। এই জন্যই কিন্তু আসলে বিহাইন্ড দ্য সিন মানে দিস মেক্স পারফেক্ট সেন্স নাও আই গেস। সো এইরকম আরও কিছু ইস্যু আছে, যেমন রিয়াদ আজকে একটা খুব ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করছে যে কত হাজার টুর্নামেন্ট, কত টাকার বা কত ডলারের উপরে টুর্নামেন্ট হয়। টুর্নামেন্ট হইলে আসলে ইয়ে দেয়। এবং এই জিনিসটাতে যখন তারা এপিআই বা অন্যান্য দিকে, আমি একটা জিনিস দেখছি যে লাইক রিসেন্টলি আমি একটা কাজ করতেছি, রিসেন্টলি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে যখন টুর্নামেন্ট হয় কোনো, কেউ যখন সাজেশন চায়, আমি দেখা যায় নিউ কিছু কাস্টারদেরকে সাজেস্ট করে দিই। কেন নিউ কাস্টারদেরকে সাজেস্ট করে দিই? কারণ ওল্ড কাস্টাররা যেখানে যেই অ্যামাউন্টটা চার্জ করবে, নিউ কাস্টাররা ডেফিনেটলি উইল চার্জ লেস দেন লেস। দ্যাট, অ্যাটলিস্ট অল্প কিছু হইলেও লেস চার্জ করবে। কারণ কি, এই অনেক দিন যারা কাজ করতেছি আমরা, বা অনেক দিন যারা আছে ইন্ডাস্ট্রিতে, তারা না জিনিসটাকে একটা মানে মানে রেসপেক্টের জায়গায় নিয়ে গেছে, যে এত টাকার নিচে নেওয়া মানে হচ্ছে আমরা ডিসরেসপেক্ট করতেছে। এটা না আসলে আমরা হিউম্যান হিসেবে অনেকেরই চলে আসে, এটা সত্যি কথা। এটা Yeah, মানে which is normal because I am working in a place for 7 to 8 years. I can expect more money রাইট, than someone who is in the field for just 1 year, which is normal. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। না, এখানে একটা বিষয় আছে আবার বেলা, সেটা হচ্ছে গিয়ে যে
কিছু ক্ষেত্রে দেখা যায় মানে উই ডু ইট ফর ফ্রি, কিন্তু আমি হুম, কিছু মানুষকে দেখছি যে দে ডোন্ট ডু ইট ফর ফ্রি, দে দে সে যে মানে দে লাইক স্টাবার্ন অ্যান্ড এভরিথিং। আর এটা নিয়ে আই নো এটা আমার একটা ব্যাকস্ল্যাশ হইতে পারে বা একটা মানে প্যারা খাইতে পারি। একটা নিয়ে রিসেন্টলি একটা টুর্নামেন্টের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে আমাকে, বাট ওই টুর্নামেন্টটাতে আমি করতে পারতেছি না। টাকা যে কম এরকম না, টাকা কমই, বাট মানে তারপরে আবার টাকা কমের জন্য করতেছি না এমন না। বাট যেই যেই দিনগুলোতে ওরা দিচ্ছে ওই দিনগুলোতে আমার অন্যান্য কাজ আছে। দিনের বেলা আমি সারাদিন বাইরে থাকবো, রাতের বেলা এসে হুম, আমি কাস্টিং করবো। সো অবভিয়াসলি আমার যেটা হবে যে আমি যখন দিনের বেলা বাইরে থাকতেছি আমি এক্সস্টেড অবস্থায় আসতেছি বাসায়, অ্যান্ড আমি ডেফিনেটলি ওই এক্সস্টেড মাইন্ড নিয়ে তো আমি কাস্টিং করবো না। করলে আমার কিন্তু একদম মাইন্ড ফ্রেশ রেখে একদম মানে খুব শার্পভাবে করতে হবে, casting কারণ is not easy at all. Oh my তুমি তো goodness. কয়েকদিন করছো, আই গেস Oh, ইউ নো I দ্যাট give ভেরি up. ওয়েল। সো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু ওই হাইপটা উঠাবো, রাইট? সো বাইরে সারাদিন কাজ করে এসে ওই হাইপটা উঠাইতেছি। অফকোর্স আমার ব্রেইনকে আমার এটা বুঝাইতে হবে, মোটিভেটেড রাখতে হবে যে না এখান থেকে একটা অ্যাটলিস্ট একটা মানে লোয়ার অ্যামাউন্ট হইলেও আসতেছে, ঠিক আছে? এই জিনিসটা হলেও মাথায় রাখতে হবে। বাট দ্য থিং আই গট ফ্রম দেয়ার অফার ইজ বিলো লো, ঠিক আছে? মানে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজও বলা যায় না, বিলো লো আর কি, পার ডে হিসাবে। সো ওই হিসাবে দেখা যাচ্ছে যে মানে আই হ্যাড টু লাইক Wait. ডিক্লাইন দেয়ার অফার, যে ভাই আই এম সরি আমি এটা পারবো না। আমি তোকে এক্সপ্লেন করছি ভাই আমি অন্যান্য টাইম হলে আমি ফ্রিতেও করে দিতাম, আই উডেন্ট চার্জ এনিথিং, কারণ তোমাদের প্রাইস মানি কম, মানে হোয়াট উড আই এক্সপেক্ট ফ্রম ইউ গাইজ। সো আমি ফ্রিতেও করতাম, বাট এমন টাইমে পড়ছে যেই দিনগুলোতে আমি থাকবো বাসার বাইরে সারাদিন। সো আই কান্ট জাস্ট অ্যাফোর্ড টু লাইক প্রেশার মাই ব্রেন টু ডু দ্যাট। আমার ব্রেনে অটোমেটিক ঘুমায় যাবে, কাস্টিংয়ের মাঝখানে ঘুমায় যেতে পারি আমি, ঠিক আছে? এটা করে তো আমার শুধু তার সাথে সম্পর্ক খারাপ করার দরকার নেই। তো তার চেয়ে আগে থেকে ক্লিয়ার হওয়া বেটার। বাট এই জিনিসটা কেন বললাম, এটা বলার রিজন এরকম যে আমরা দেখা যায় যে ফ্রিতে কিন্তু অনেক সময় করে দিই, অনেক কাজই আমরা ফ্রিতে করে দিই। অনেকে আছে এই ফ্রিতে করতে চায় না, অনেকে বলে যে আম, আমি যদি ফ্রিতে করি তাহলে হচ্ছে ফ্রিতেও না, যদি একটু কমে করি তাহলে তো অন্য জায়গা থেকে আমি আবার কম অফার পাবো, পরেরটাতে আমাকে বলবে অমুকদেরটা এত করছেন আমাদেরটা কেন না। বাট আই থিঙ্ক দিস ইজ আ সাবজেক্টিভ থিং। মানে যত বেশি টাকার টুর্নামেন্ট তত বেশি ভালো পারফরমেন্স অটোমেটিক মানুষ দিবে, এটাই স্বাভাবিক। হয়তোবা আমি যেই জায়গায় 2টা ওয়ার্ড বলতাম সেই জায়গায় হয়তোবা আমি 10টা ওয়ার্ড বলবো, 2টা ওয়ার্ড বলেও কিন্তু আমি চালা দিতে পারবো। ইট উইল লুক দ্য, ইটস নট গোনা লুক দ্য সেম, বাট মানে কেউ কমপ্লেন করার জায়গা পাবে না 2টা ওয়ার্ড বললেও। কিন্তু 10টা ওয়ার্ড বললে সে মানে আমার প্রত্যেকটা ওয়ার্ড তার মাথায় ঘুরবে, তার মাথাটায় ওই জিনিসটা পুরো গেমটা ঘুরবে। আমি মাঝে মাঝে বলি যে মানে আমি এইভাবে কাস্টিং করি যেন একটা অন্ধ মানুষও বুঝতে পারে গেমটা। সো দেখা যাবে এমন হবে না যে একটা অন্ধ মানুষ মাঝ রাস্তায় এসে হারাই গেছে, যে আচ্ছা কি চলতেছিল এই জায়গাটায়, পাবজি কি জিনিস, একটা মানুষ জাস্ট গান নিয়ে আসা পারেন না, দিস ইজ আ ব্যাটল রয়্যাল, দিস ইজ দিস, এইরকম একটা জায়গা আছে, এইভাবে প্লেন প্যাথ যাচ্ছে, তার মাথায় একটা ইমাজিনেশন চলে আসবে, ঠিক আছে? সো যদি একটা ব্লাইন্ড মানুষকে আমি ইমাজিনেশনে পাঠাইতে পারি, তাহলে তো একটা সুস্থ সবল চোখে দেখতে পায় এমন মানুষ বা কানে শুনতে পায় এরকম একটা মানুষকে তো আমি ডেফিনেটলি আরো বেটার সার্ভিস দিতে পারবো। সো দের ইজ নো লিমিটেশন টু গুড অর প্রপার স্ট্যান্ডার্ড, বাট এই জিনিসটা আমাদের ব্রেইনের উপরে ডিপেন্ড করে। আমরা যে অ্যামাউন্ট অফ সার্ভিস পাই বা যেই অ্যামাউন্ট অফ পেমেন্ট পাই ওই অ্যামাউন্টের উপরে আমাদের সার্ভিসটা বেটার বা বেস্ট বা গুড এরকমভাবে ডিফাইন থাকে। মানে নো ওয়ান ক্যান কমপ্লেইন অ্যাবাউট ওয়ান অ্যানাদার, বাট মানে ইউ ক্যান অনলি ফ্রেজ দ্য বেটার থিং, এরকম আর কি বিষয়টা। হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? আচ্ছা আমি I এখানে think, কিছু জিনিস, হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা বেলা আপু, আপনি আগে বলেন। Okay, so for me, I think casting is not easy at all. আমি কিছুদিন ট্রাই করছি, বাট থ্যাঙ্কস টু নিতুল ভাই আমি স্টার্টিং এটা ইজি, আমি নিতুল ভাইয়ের কাছ থেকে শুনছি হোয়াট টু ডু। এরপরে মানে স্টার্টেড ট্রাইং। ওকে, সো আমিও খুব বাজে একটা মানে জায়গায় যেয়ে ট্রাইটা করছিলাম অনেস্টলি স্পিকিং, বিকজ they were expecting me to cast 5 matches at once without any break alone, which is quite impossible for me, and daily, এমন না যে সপ্তাহে একদিন বা ৩-৪ দিনে একদিন, ডেইলি। সো মি অ্যাজ আ মাইগ্রেন্ট পেশেন্ট
আমার কন্টিনিউয়াসলি ৪ ঘন্টা কথা বলা ব্রেক ছাড়া পসিবলই না। আমি নিজের মানে ওই আই গেস আমি ১ মাসের মতো I tried. 1 month later I realized I started hating my own voice. বিকজ আমি মানে একা এত বকবক করতেছিলাম। আফটার দ্যাট আমি ওই ৪ ঘন্টা কাস্টিং এর পরে I used to shut down everything. I used to be like, I don't want to talk. কারণ আমি নিজের ভয়েস শুনলে আমি নিজে পাগল হয়ে যাবো এখন। সো বাট ইউজুয়ালি কি হয় অডিয়েন্সরা যেটা মনে করে ও এত কথা বলতেছে কেন? কাম অন আমি একটা মানে ব্রডকাস্টে বসলে you guys expect a caster to talk. Now if I stop talking একটা টোটাল একটা মানে ভিডিও যদি পুরো একটা ব্ল্যাঙ্ক ভিডিও চলে যায় তখনও তোমরা গালি দিবা কাস্টার কেন কথা বলতেছে না, রাইট? সো আমি এরপর থেকে আই গট হিউজ রেসপেক্ট ফর দ্য কাস্টার্স বিকজ আমি এর আগে হয়তো বা নিজেও এমন বলতাম আরে কি কাস্টিং করতেছে মাঝখান দিয়ে এত জোরে কথা বলে কেন, এত আস্তে কথা বলে কেন, এই করতেছে কেন, সে করতেছে কেন। বাট আফটার আই ট্রাইড ইট বাই মাই সেলফ আই এম লাইক হিউজ রেসপেক্ট ফর ইউ গাইজ, আমাকে দিয়ে হবে না। তো এটাই। আচ্ছা, এখানে কাস্টারদের ব্যাপারে কিছু জিনিস যেহেতু আসলো আমি এখানে বলি। আমরা অনেক সময় এখানেও আবার আরেকটা জিনিসই আছে যেটার সাথে আগের যে একটা ইস্যু আমি বললাম যে ভিজুয়ালাইজার যে এপিআই এর ব্যাপারটা ছোট টুর্নামেন্টেও তারা বড় এপিআই ব্রডকাস্ট বা ভালো ভিজুয়াল চায়। কাস্টারদের ক্ষেত্রে জিনিসটা এখনো সেম জিনিস ভাবে চলতেছে যে আমার ৳২,০০০ ৳৪,০০০ ৳৫,০০০ টুর্নামেন্ট হোক, আমার অমুক কাস্টারকেই লাগবে, অমুককেই লাগবে। আমার কথা হচ্ছে যে আমার যদি টুর্নামেন্টের বাজেট একটা সার্টেন অ্যামাউন্ট থাকে যেটার দিয়ে হচ্ছে আমি আমার কাস্টারকেও লাইক রেসপেক্ট করতে পারবো। সেই টুর্নামেন্টে আমার ওই এক্সপেরিয়েন্সড কাস্টারটাকে নেওয়া উচিত। আর যে টুর্নামেন্টে আমার বাজেট কম আমার তো দরকার নেই সেখানে আমার ওই এক্সপেরিয়েন্সড আ কাস্টারটাকেই আনা। কারণ আমি যদি তাকে প্রপার ভ্যালু না দেই সেক্ষেত্রে সেও তার ভ্যালুটা এখানে দিবে না। আমি যদি অ্যাজ এ ব্রডকাস্টার হিসাবে বলি, আমি যদি একটা টুর্নামেন্টের পার ম্যাচে অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যামাউন্ট বলি $20 পাই, আমি আমার কাজের আউটপুট কিন্তু লাইক অটোমেটিক্যালি ওই $20 এর মতনই আসবে। বাট আমি যদি একটা ম্যাচে $30 or $50 পাই, আমার নিজে থেকেই কিছু জিনিস মাইন্ডে আসবে যে আচ্ছা ঠিক আছে আমি নতুন এই জিনিসটা এড করতে পারি নাকি? বা নিজের মধ্য থেকে একটা এফোর্ট আসবে। যদি আমি ওই পরিমাণ আ ভ্যালুটা পাই। তো আমার যদি টুর্নামেন্টের বাজেটই কম থাকে সেখানে তো আমার দরকার নাই ৭-৮ বছরের এক্সপেরিয়েন্সড একটা কাস্টমারকে অ্যাপ্রোচ করার আমার লোয়ার বাজেটে। কারণ আমি যদি তাকে ভ্যালু না করি সে আমার ইভেন্টকে ভ্যালু করবে না। ইটস প্রিটি সিম্পল থিং। আর আমাদের অনেক লাইক আন্ডারডগ কাস্টার্স আছে যারা আসলেই ভালো করার চেষ্টা করতেছে বাট তারা অপরচুনিটি পাচ্ছে না। কারণ আমি এই ওয়ার্ডটা এখানে ইউজ করা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি জানি না। আমাদের কমিউনিটি গুলাতে কিছু মনোপলি ক্রিয়েট হয়ে গেছে না চাইতেও। যে হ্যাঁ, আমাদের অমুককেই লাগবে, অমুককেই লাগবে। আমার যদি একটা ৳৫,০০০ টুর্নামেন্ট থাকে আমি একটা আন্ডারডগ কাস্টার কিনেই, তো আমার বাজেটও বাঁচতেছে। আন্ডারডগ কাস্টারও হচ্ছে আ সে অপরচুনিটি পাচ্ছে তার নিজেকে প্রুভ করার। আবার হচ্ছে ওই যেই টাকাটা আমার এখান থেকেও বাঁচতেছে এটাও আমার প্লেয়ারের কাছেই যাচ্ছে। দিন শেষে জিনিসটা কি এরকম হওয়াটাই শ্রেয় না? আবার হচ্ছে আমার ৳১,০০,০০০ র একটা টুর্নামেন্ট আছে। আমি এক্সপেরিয়েন্স কাস্টার একটার জায়গায় আমি ৩ টা নিলাম। হুম। সেখানে কারণ আমি ওটা এফোর্ড করতে পারতেছি। আর এখানে বেলাপুর আরেকটা জিনিস যেটা অর্গানাইজাররা আরো একটা বিষয় যে আমি টাকা দিচ্ছি আপনার করতেই হবে। একটা টুর্নামেন্টে যদি আমি বলি ৫ টা ম্যাচ, ৫ টা ম্যাচ শেষ হইতে আমার ৩.৫ ঘন্টা থেকে ৪ ঘন্টা সময় লাগবে। তো একটা কাস্টারের পক্ষে ৪ কাস্টার বাদ দেই। আপনি এই যে নিতুল ভাই অ্যাজ আমরা আ হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিং যদি আমি কথা বলি, আমি ৪ ঘন্টা টোটালি টানা কিভাবে কথা বলবো? এখন অনেকে বলতেই পারে আপনি একটা ব্রেক নেন। এখন অর্গানাইজাররা যদি বলে যে আমার ম্যাচ শেষ হয়ে গেছে সাথে আমি আরেকটা ম্যাচ শুরু করে দিব। মানে লাইক তাদের মাথায় এটা থাকেই না যে এখানে একটা কাস্টার আছে তার একটু ব্রেক দরকার। তাদের কথা হচ্ছে আমরা যত তাড়াতাড়ি আমাদের টুর্নামেন্টটা শেষ করতে পারি। আর কাস্টারদের থেকে এক্সপেকটেশন এটা যে আমি তোমাকে পে করছি তোমার করতেই হবে। সোজা কথা। কাস্টাররা হচ্ছে এক্সাক্টলি। মানুষ। এটা জানি না কতটুকু তাদের মাথায় থাকে। কারণ আমি যদি নরমালি এই যে এখন বকবক করতেছি আমি ৪ ঘন্টা টানা কিভাবে কথা বলতে পারবো? এখন এখানে অনেকেই বলতে পারে যে ম্যাচের মাঝখানে আপনি ২-১ মিনিট ব্রেক নেন। তো কিভাবে নেবে? কাস্টারের কাজ কি? কাস্টারের কাজ কি এখানে? আমি ফার্স্ট অফ অল টক। তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। তাদের কাজই হচ্ছে ইনফরমেশন যা সামনে আসতেছে ওটাকে এমনভাবে প্রেজেন্ট করা, নিতুল ভাইয়ের কথাটাই টান দেই, যাতে একটা অন্ধ মানুষও গেমে কি বুঝতে চলতে পারে। পারতেছে সেটা সে ইমাজিন করে নিতে পারে যে হ্যাঁ, এরকম হচ্ছে। ধারাভাষ্যকতার কাজই এটা বা কাস্টারদের কাজই কিন্তু এটা। তারা কিভাবে ব্রেক নেবে সেখানে। তো একটা মানুষকে এভাবে ৪ ঘন্টা লাইক আমি টাকা দিছি হ্যাঁ, এখন বেলা আপু কথা যদি বলি বা নিতুল ভাইয়ের কথা যদি বলি তারা এক্সপেরিয়েন্স তাদেরকে আমি তাদের যত টাকা তারা চাইলো বা হচ্ছে তারা যে যতটুকু করলে তাদের রেসপেক্ট বা ভ্যালু থাকে আমি ওইটাই দিলাম।
তাই বলে কি তাদেরকে আমি বলবো যে 5 ঘন্টা টানা করেন, আমি আপনাদেরকে কোনো ব্রেক দিব না? টাকা দেওয়া মানে কি আমাকে সবকিছু হয়ে গেছে? লাইক এটা তো এরকমটা হওয়ার কথা না, তাই না? তো এই জিনিসটা আমাদের কমিউনিটিতে অনেক আছে। এইখানে আমি ৩ টা পয়েন্টই ধরলাম। একটা হচ্ছে কাস্টারদের কথা চিন্তা না করা, আরেকটা হচ্ছে লোয়ার বাজেটের টুর্নামেন্টে এক্সপেরিয়েন্সড কাস্টারদেরকে লেস ভ্যালুতে আনা, আরেকটা হচ্ছে আন্ডারডগ কাস্টারদেরকে তেমন একটা সুযোগ করে না দেওয়া। এখন যারা কিনা ৭-৮ বছরের এক্সপেরিয়েন্সড কাস্টার আছে, তারাও কিন্তু একটা সময় একদম নতুন ছিল। রাইট। তারা ওই অপরচুনিটিটা পাওয়ার কারণেই কিন্তু এখন অনেকে অফিসিয়ালে আছে বা অনেক ভালো, ভালো জায়গাতে কাস্টিং করতে পারতেছে। আমরা যদি আন্ডারডগ কাস্টারদেরকে ওই সুযোগটা করে না দেই, তো সেক্ষেত্রে তো জিনিসটা হচ্ছে না। হ্যাঁ, আমি আমার একটা টুর্নামেন্ট আছে, আমি স্পন্সরশিপ নিলাম। আমার ১,০০,০০০ ১,৫০,০০০ টাকার টুর্নামেন্ট আছে, আমি রিস্ক নিতে পারব না, আমি এক্সপেরিয়েন্সড কাস্টার নিলাম। বাট হুম। আমি আমার নিজের পকেট থেকে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকার একটা টুর্নামেন্ট ছাড়তেছি, সেখানে আমি সুযোগ করে দেই। সব কাস্টারদের যে কানেকশন থাকবে ওইটাও তো না। আর এই ব্যাপারটা হচ্ছে যে ওই নতুন কাস্টারদেরকে কিন্তু আমরা প্রথমত যেহেতু তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছি, তারা আমাদের কাছ থেকে কম চার্জ করবে। তো এটা আমার জন্যও কিন্তু বেনিফিট। আবার কাস্টমারের জন্যও একটা বেনিফিট, আবার প্লেয়ারদের জন্যও বেনিফিট। কারণ সবার এখানে উইন-উইন সিচুয়েশন। কাস্টমার সুযোগ পাচ্ছে, অর্গানাইজারের টাকা কম খরচ হচ্ছে, প্লেয়াররা বেটার প্রাইস পুল পাচ্ছে। জিনিসটা এরকম হইলে আই গেস আমার মানে আমার এটা জাস্ট নিজের অপিনিয়ন দিলাম। অনেকে এটার ক্ষেত্রে ভিন্ন মতামত রাখতে পারেন। বাট আমার কাছে মনে হয় জিনিসটা একটা ক্রাইটেরিয়া দেওয়া উচিত যে এত হাজার টাকার টুর্নামেন্ট পর্যন্ত আমি করব বা হচ্ছে অমুক, অমুক কাস্টারদেরকে হায়ার করা যাবে। আর নিচের যে টুর্নামেন্ট গুলা থাকবে প্রাইস পুল কম, ওইখানে আন্ডারডগদেরকে সুযোগ করে দিতে হবে। তাহলে আমরা আরো বড়, বড় ভালো, ভালো কাস্টারদেরকে পাবো। এখানে বেলা কিছু বলবা? আচ্ছা, সো আমি একটা কথা তাহলে শেয়ার করি। আহ, আমি প্রত্যেকটা শোতেই আমাদের মানে সাইকো ভাই, থ্যাঙ্কস টু সাইকো ভাই, দিস শো ইজ হ্যাপেনিং। সো এই শোতে আগের দিনও আমি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক শেয়ার করছিলাম, আজকেও আমি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক শেয়ার করি, ঠিক আছে? সো মানে উই উইল মেক ইট লাইক আ সিরিজ, যে প্রত্যেকটা ইসে হচ্ছে কি একটা করে কন্ট্রোভার্সি শেয়ার করা হবে, ইনসাইড স্টোরিজ আর কি। আই ডোন্ট নো, মানে people might hate me for that, but I don't give a damn about it anyway. So যাই হোক, একটা কথা আমি শেয়ার করি, there are people out there ইন্ডাস্ট্রিতে অনেক এক্সপিরিয়েন্স, অনেক ওল্ড, হ্যাঁ, অ্যান্ড উই অল রেসপেক্ট দ্যাম, ঠিক আছে? দেয়ার আর ফিউ, সবাই না, ২-৩ জন আছে এরকম যারা কি করে, এই যে নিউ কামারদেরকে, আমি জানি যে লাইক ইউ গাইজ ফলো দ্য ভ্যালোরেন্ট সিন আ লট, রাইট? সো ইউ উইল সি, কয়েকদিন আগে কিন্তু আমরা এমআইএসটিতে একটা টুর্নামেন্ট করছেন, ওখানে কিন্তু আমরা নিউ ফেসকে সুযোগ দিছি, যদিও আমি সাথে ছিলাম, কিন্তু একজনকে কিন্তু নিউ আমরা সুযোগ দিছি, ঠিক আছে? ইট উইল কিপ হ্যাপেনিং, নেক্সট টুর্নামেন্টে আরেকজনকে সুযোগ দিব, তার টুর্নামেন্টে আরেকজনকে সুযোগ দেবো, এরকম করে আমরা সবাইকে জিনিসটাকে মানে উঠাইতেছি, যেন পিপল লাইক মানে ওয়ার্ক বেটার, অর পিপল নো হাউ থিংস ওয়ার্ক, রাইট? এটাই তো আলটিমেট গোল। সো দেয়ার আর সাম পিপল আউট দেয়ার যারা কিনা অ্যাকচুয়ালি যখন অন্য কাউকে এরকম সুযোগ দেওয়ার কথা বলা হয়, ওরা ভেটো দেয়। অ্যান্ড ভেটোটা কিভাবে দেয়? খুব টেকনিক্যালি ভেটো দেয়। সে ফর এক্সাম্পল যদিও অ্যামাউন্টটা মেনশন করা ঠিক হবে কিনা জানি না, এটা একটা র্যান্ডম অ্যামাউন্ট আমি মেনশন করছি। সে ফর এক্সাম্পল রিয়াদের কথাই যদি বলি, পার টুর্নামেন্টে ধরা যাক রিয়াদ হচ্ছে ৫,০০০ টাকা করে নেয়, ঠিক আছে? একটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট, ওখানে ধরলাম যে ৫,০০০ টাকা করে রিয়াদ নেয়। এখন ধরো আমি অ্যাজ দ্য ওয়েল নোন সিনিয়র, যে কিনা সবাই বাস দেওয়ার জন্য রেডি, তো সে হইতেছে গিয়ে, মনে করো আমি পার টুর্নামেন্টে নেই হইতেছে গিয়ে ধরো ৮ থেকে ১০,০০০, ঠিক আছে? ওয়ের ফ্রম দ্য সেম ব্যাকগ্রাউন্ড বাই দ্য ওয়ে, লাইক রিয়াদ যা করে আমিও তাই করতেছি। এখন আমি কি চিন্তা করলাম, আমাকে মনে করো বেলাট্রিক্স হতেছে গিয়ে একজন স্পন্সর বা একজন অর্গানাইজার বা যেই হোক না কেন, সে হচ্ছে মানে টাকা দিবে। বেলা এসে আমাকে বললো, যেহেতু আমি টুয়েলভ নোন, আমাকে এসে বললো যে আচ্ছা নিতুল ভাই, আমি তো এরকম হায়ার করতে চাচ্ছি, সো অমুককে, ওই যে রিয়াদের কথা বললো, যে রিয়াদকে তো দেখলাম যে ও মনে হয় করতেছে খুব ভালো, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, শুড আই হায়ার হিম? তখন আমি বললাম, হ্যাঁ হায়ার করতে পারেন, ও তো ভালো কাজ করতেছে, কিন্তু ও তো আসলে ১৫,০০০ টাকার নিচে কথা বলে না, আপনার কি বাজেটটা আছে? দেখো, আমি কিন্তু ৩ গুণ বাড়ায় বললাম অ্যামাউন্টটা, ঠিক আছে? কেন ৩ গুণ বাড়ায় বললাম? কারণ কি, সে ৩ গুণ বাড়ানো শোনার পরে যখন শুনবে আমি ১০,০০০ টাকা চার্জ করি, মানে ২ গুণ চার্জ করি রিয়াদের তুলনায়, সে কিন্তু আমারে অ্যাকসেপ্ট করে নিবে। আমার জন্য কিন্তু উইন। আমি কিন্তু রিয়াদরে পিকচার থেকে বাইর করে দিলাম, রাইট? এখন ইউ গাইজ মাইট লাইক মানে ইউ গাইজ মাইট
ওয়ান্ডার যে আমি এই জিনিসটা কেন বললাম। দেয়ার আর পিপল আউট দেয়ার যারা এই কাজটা করছে, মাল্টিপল পিপল সম্পর্কে আমাদের কমিউনিটির যারা নিউ কামার বা আছে আগের থেকেই, বাট দেখা যাচ্ছে যে তার থেকে হয়তো বা নিউ তুলনামূলক, তাদেরকে বাস দিছে এইভাবে। অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং দিস শো, আই এম কামিং ফর ইউ। আমি অলরেডি তার থেকে 2-3টা জিনিস স্টিল করে আরেকজনকে দিয়ে দিছি, অন্যান্যদেরকে ভাগ করে দিছি, অ্যান্ড আমি এটা আরও করব। আমি এই মানুষগুলারে মানে বাস দিব, তারা মানুষে বাস দিতেছে, ধইরা নেন উপরওয়ালা এই জিনিসটা আপনার বাস দেওয়ার জন্য আমারই পাঠাইছে, ধইরা নেন আপাততর জন্য, and আমি এটা করব কার্মা। যেটাই হোক না কেন, ঠিক আছে। আমি এই জিনিসটা করব, অ্যান্ড এই জিনিসটা কন্টিনিউ করে দেখা যাবে নিউ কামার যারা আছে তাদেরকে আমি সুযোগগুলো দিব। একজনের ব্যাপারে ঠাস করে বলা ফেলাইছে যে এ তো 8,000-এর নিচে কাজই করে না, তার চেয়ে আমাকে দেন, আমি 5,000 করে দিচ্ছি। আমি ওই পার্সনটাকে জিজ্ঞাসা করছি, আমার কাছে যখন আসছে জিনিসটা ব্র্যান্ডের থেকে, যখন আমাকে অ্যাপ্রোচ করছে যে আচ্ছা ভাই এরকম এরকম করছে, আপনার নজরে কি আছে, আমি যখন ওই সেম পার্সনটাকে সাজেস্ট করছি তখন আমাকে বলছে ভাই উনি তো এত চার্জ করে। আমি বললাম এত চার্জ করে আপনি কিভাবে জানেন? বলে আমাকে অমুক ভাই বলছে। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি ওই মানুষটাকে ডাইরেক্ট নক দিচ্ছি, আচ্ছা তুমি নাকি এত চার্জ করো? বলো না তো। আমি বললাম এরকম তো তোমার ব্যাপারে বলছে। বলে ভাই আমি তো এই ব্যাপারে ওনার সাথে জীবনে কথাও বলি নাই, আমি ব্র্যান্ডটারে কল দিছি, এরে কল দিছি, গ্রুপ কলে আনছি, গ্রুপ কলে আনলে এবার বলো। এখন ব্র্যান্ড তো প্যারা খেয়ে গেছে, কারণ ব্র্যান্ড ভাবতেছে যে এত সিনিয়র একজনের যদি আমি এক্সপোজ দেই তাহলে তো ঝামেলা, অবভিয়াস ব্যাপার। আবার ওইদিকে ওই পার্সনটা একটু প্যারা খেয়ে গেছে যে আচ্ছা এখন যদি আমি কিছু বলি, আমি যদি এখন বলি যে মানে উনি আমার কেন ই করলো বা কিছু, সম্পর্ক খারাপ হইতে পারে, সব কিছু মিলে একটা অকওয়ার্ড সিচুয়েশন। পরে আমি দুই পার্টির নর্মাল করছি যে আপনারা কারোর নামে গ্যাঞ্জামে যায় না, কারোর সাথে গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই, যে যা বলছে বাদ দেন, নিজেরা নিজেরা কমিউনিকেশন করেন যে আপনি আসলে কত চার্জ করতেছেন এবং আপনার বাজেট কত। খুব সিম্পল এক্সাক্টলি, জিনিস, ডিরেক্টলি আস্ক করলেই হয়। খুব সিম্পল জিনিস। তারপর তারা আস্ক করছে, আস্ক করে দেখা গেছে যে অ্যাকচুয়ালি সে যা চার্জ করে তার অ্যারাউন্ড 4 গুণ টাকা বলা হয়েছে। ভাই 4 টাইমস। 4 টাইমস, 4 টাইমস। কারণ কি? কারণ ওই পার্সনটা 3 টাইমস চার্জ করে। পরে লাস্টে তারা কাজ করছে একসাথে। এরকম মাল্টিপল সিচুয়েশন আছে, মাল্টিপল জিনিস আছে যেখানে হচ্ছে এইভাবে হ্যান্ডেল করা হয়েছে। অ্যান্ড ইট উইল কিপ অন গোয়িং। লাইক আমি এই জিনিসটা করব, কারণটা কি? ওই নতুন কামার যারা বা নিউ কামার যারা, তাদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে। কিচ্ছু করার নেই। এরা নিউ কামার দেখে ব্র্যান্ডরা এদেরকে চিনে না ঠিক মতো, ব্র্যান্ডরা চিনলেও ডাইরেক্ট কমিউনিকেশনে যেতে চায় না। তখন যে প্রবলেমটা হয় তখন হইতেছে কি, এই যে এই মাঝখানের একটা এই মানে কি বলো এটাকে, লুপ হোল বলি আমরা, লুপ হোল ক্রিয়েট হয়ে যায় যেটাকে অ্যাবিউজ করে মানুষ। অ্যান্ড আমি মানে যে এই কাজটা করছে তারা আমি ব্লেম দিতেছি এরকম কিছুই না, বাট দ্য থিং ইজ সে একটু গ্রিডি ছিল, অ্যান্ড এই গ্রিডটারই আমাদের এন্ড করতে হবে। দ্যাটস হাউ উই উইল প্রসিড। অ্যান্ড হোপফুলি এই জিনিস আমি এক্সপোজ করবো না, এখন করার কিছুই নেই, কারণ আস্তে আস্তে যখন টুকটাক 2-4টা ইভেন্টই থাকবে, যখন এই জিনিসগুলা সবার ব্যাপারে সবার যখন সামনে চলে আসবে যে কার ব্যাপারে কি বলছে, ইভেন আমার ব্যাপারেও বলছে, আমার ব্যাপারে এক জায়গায় বলছে আমি নাকি 10,000 টাকা চার্জ করি পার টুর্নামেন্ট। এই কথা বইলা উনি নিজে ওই টুর্নামেন্ট নিচ্ছে 6 না 7,000 টাকা, যেখানে আমি ওই টুর্নামেন্টে চার্জ করছিলাম, মানে করার কথা ছিল 3,000 টাকা। ওইটারই আরেকটা ছিল, সিজন ছিল, পরের সিজন, ওটাতে আমি যখন 3,000 টাকা চার্জ করছি, ওইখানের এসে অর্গানাইজেশন বলে ভাই আপনি 3,000 টাকা চার্জ করেন? আমি বললাম হ্যাঁ। বলে আমি তো জানতাম আপনি 10,000 চার্জ করেন। কে বলছে? ওই সেম মানুষটার নাম বলছে, যে মানুষটা এই মানুষটারও বাস দিচ্ছে, হুবহু সেম মানুষ। আমি কিচ্ছু বললে আমি বলছি আচ্ছা উনি মনে হয় বুঝতে পারে নাই এই জন্য, কারণ আমি তো তার কালার করে লাভ নাই। আমি যে কথা বলছি এরপর থেকে ওই প্রত্যেকটা সিজন আমি পাইছি, উনি আর একটা সিজনও পায় নাই। তো যখন এই জিনিসটা রিভিল হবে সে তো বাস খাইতেছে, সো লেটস নট এক্সপোজ হিম, তারে বাঁচতে দেওয়া উচিত, এরকম আর কি বিষয়টা। যাই হোক, এনিওয়ে অনেক মানে কন্ট্রোভার্সিতে চলে গেছি। এই জিনিসটা সে দেখবে আমি প্রিটি শিওর, অ্যান্ড দেখার পরে সে একটু প্যারাও খাবে, এটাও আমি প্রিটি শিওর। খাক, খাওয়া বেটার নাকি, কি বলো রিয়াদ? এখ- না, এখানে ইন্টারনাল পলিটিক্স কমিউনিটিতে সবসময় চলে। শুধু যে কাস্টিং সেক্টর এরকমটা চলে তাও না, আমি ব্রডকাস্টিং সেক্টর এরকম চলে, আবার সব টুর্নামেন্ট দিকেই চলে। অর্গানাইজিং এ, হ্যাঁ টুর্নামেন্ট অর্গানাইজিং এও চলে। আবার হচ্ছে বড় কোনো ব্র্যান্ডের যদি টুর্নামেন্ট থাকে, তারা কোনো একটা টুর্নামেন্ট কোনো একজনকে দিছে করতে, তখন অন্য অন্য অর্গানাইজার যারা কিনা ওই টুর্নামেন্টটা পাওয়ার কথা ছিল, হুম। ওইখানে এরকম কিছু কাজ করে যাতে কিনা এই টুর্নামেন্টটার নাম খারাপ হয়। তো এই জিনিসগুলো কমিউনিটিতে অনেকদিন ধরে হয়ে আসতেছে। এখন এই জিনিসটা চেঞ্জ করা উচিত, কিন্তু কত দিনে চেঞ্জ হবে
সেটা দেখার বিষয়। এটা কারণ একটা দিন বিষয়। শেষে আমরা বাঙালি। আর আমাদের বাঙালির কিছু ধরনের স্বভাব আছে যেগুলো মূল্য মানে ঠিক হবে ঠিক না। হবে না। এটাই কথা, হ্যাঁ। আর কাস্টিং এর ব্যাপারটা যেটা আমার মাথায় আরেকটা আইডিয়াও আসছে যে, যেহেতু কমিউনিটি আমাদের আছে, তো আমাদের কমিউনিটির মধ্যে এভাবে চিন্তা করা উচিত যে আমি ব্রডকাস্টার বিজিএস এর। আমি যদি আমার কম্পিটিটরের কথা বলি বাংলাদেশে, আমি তারে প্রমোট করতে পারবো এখন বা তার নামও নিতে পারবো। সে হচ্ছে জেনারেল। তো দিন শেষে জেনারেলের সাথে আমার সম্পর্ক থাকতে হবে এরকম যে আমরা ২ জন সেম কমিউনিটি থেকে আমার একটা দিন কোনো কাজের ক্ল্যাশ আসছে যাতে আমি নিজে জেনারেলকে অ্যাপ্রোচ করতে পারি যে, "তুমি আমার হয়ে কাজটা করে দাও।" রাইট। আবার জেনারেলের ক্ষেত্রেও সেম। কমিউনিটিতে জিনিসটা এইভাবেই চলা উচিত। আবার কাস্টারদের ক্ষেত্রেও জিনিসটা এরকম হওয়া উচিত যে, হ্যাঁ, একটা ৳১.৫ লাখ বা ৳২ লাখ টাকার একটা হিউজ অ্যামাউন্ট এর টুর্নামেন্ট আছে। তারা নিজে থেকে অ্যাপ্রোচ করা উচিত যে আমাদের কোয়ালিফায়ার বা হচ্ছে নরমালি কোয়ালিফায়ার থেকে আমাদের টুর্নামেন্ট কখনোই ব্রডকাস্ট বা ওরকম কাস্টিং হয় না। আমাদের হয় হচ্ছে সেমিফাইনাল থেকে। তো আমরা আচ্ছা। সেমিফাইনালে আন্ডারডগ ২ টা বা ৩ টা কাস্টারকে দিয়া কাস্টিং করালাম। সেখান থেকে যে বেস্ট করতেছে, সে হুম, হুম। ফাইনালে এক্সপেরিয়েন্স কাস্টারদের সাথে কাস্টিং করার সুযোগ পাবে। এরকমটা করলে হয়তোবা ভালো, ভালো কাস্টার আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু হুম, এরকম মেন্টালিটি অনেক অর্গানাইজেশনের মধ্যেই কম আছে। এটার রাইট। ল্যাকিংসটা আমি ফিল করি। এটা যদি করা হয় আমরা এখন অব্দি আমার নিজের জানা মতে অনেকগুলা কাস্টার আছে আমার লাইক ২-৩ জনের নাম আমি নামটা না নেই। যাই হোক ২-৩ জন আছে যারা চাইলেই এখন অফিসিয়ালের কাস্টারদের থেকেও বেটার করতে পারবে। ইভেন দো হুম, তাদের এক্সপেরিয়েন্স নাই। কিন্তু তারা এখনো পর্যন্ত লোকাল লবি করতেছে। আ ৳৫০০ ৳১,০০০ র স্ক্রিমস এর লবি করতেছে। তাদেরকে ওই অপরচুনিটিটা আমরা দিচ্ছিই না। রাইট। তাহলে আমরা কিভাবে ভালো কাস্টার এক্সপেক্ট করতে পারি? অবশ্যই তো আমরা প্রত্যেকটা সেক্টরেই কিছু চেঞ্জেস দরকার আছে। এরকম বলব হুম, না যে যারা এক্সপেরিয়েন্স আছে তাদেরকে আমরা কোনভাবে বের করে দিব। এক্সপেরিয়েন্সটা সবসময় তাদের ভ্যালু অন্য লেভেলে থাকবে। কিন্তু আমরা ভিউয়ার অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, ভিউয়ার অ্যাঙ্গেল থেকে যদি আমি ব্রডকাস্টিং দেখতে চাই, আমি চাবো আগের টুর্নামেন্টে যেরকম ছিল তার থেকে বেটার কিছু কাস্টিং এর ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা এক্সপেক্ট করব। বাট হুম। আমাদের কমিউনিটিতে গত ৭-৮ বছর যাবৎ হাতে গোনা কয়েকজন ওয়েল নোন কাস্টারই আছে যারা কিনা এই সিনটাতে মানে লাইক লিড করে কাজ যাচ্ছে। করতেছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বাট রিসেন্টলি আমি দেখলাম PUBG Mobile এর এই ইনিশিয়েটিভটা আমার কাছে ভালোও লাগছে, আবার একটু কন্ট্রোভার্সিয়াল ও। যে হ্যাঁ, এক্সপেরিয়েন্স কাস্টার আছে সাথে হচ্ছে আবার কিছু নতুন কামারদেরকেও লাইক তারা সুযোগ করে দিয়েছে। কিন্তু হুম, হুম। এখানে কন্ট্রোভার্সিয়াল কেন বললাম? এক্সপেরিয়েন্স যে কাস্টারটা আছে সেও কিন্তু ডিজার্ভিং। তাকে সিন থেকে বের করে দেওয়ারও কিন্তু কোনো প্রশ্নই আসে না। সে থাকা অবস্থায় আমরা নতুন কাস্টারদেরকে আনবো, সুযোগ করে দিব। কিন্তু তাকে আমি পুরা আইসোলেটেড করে দিলাম বা তাকে আমি কোনো কাজ দিচ্ছি না। এটা তো পার্সোনাল গ্রাজ পর্যায়ে চলে যাচ্ছে। আমি কোনো নাম নিব না। শুধু ফাঁসার কোনো ইচ্ছা নাই। বাট এটা হচ্ছে PUBG মোবাইল কমিউনিটিতে। অফিসিয়াল সিনেই হচ্ছে। আই মিন হোয়াট ইউ সেইড এই জিনিসটা হালকা একটু সেন্স মেক করে। হালকা না, ভালোই সেন্স মেক করে। বাট দেন এগেইন আই উড সে ওয়ান থিং, সেটা হচ্ছে যে মানে আইসোলেটেড এর বিষয়টা বা এই যে যেটা বলা হলো যে পার্সোনাল গ্রাজ এরকমটা নাও হতে পারে। হইতে পারে দে হ্যাভ আ রিজন ফর দ্যাট। আবার হইতে পারে অনেক এমন কিছুই। যে মানে মানে আমি জানি না কার কথা বলতেছো, জাস্ট সেইং আর কি, যে যেহেতু আমি মাত্র উদাহরণ একটা দিলাম, এমন হইতে পারে যে সে হয়তো বা কোনো টাকাম করছিল যার কারণে সে এটার মানে ফল পাইতেছে। উই নেভার নো। ঠিক আছে? তো এটা আসলে মানে আই ওন্ট জাজ, কারণ যেহেতু আমি চিনি না পার্সনটাকে, আমি শুধু এখানে জাজ করে কোনো লাভ নাই। বাট দেন এগেইন লাইক পাবজিতে হ্যাঁ এখন যারা কাস্টিং করতেছে অলরেডি এখানে ঢোকাটা অনেক টাফ। আমি একবার মানে ভাবছিলাম যে যেহেতু আমি আগে পাবজি করতাম 2020-21 টাইমে যখন আমি পাবজি করছি, সো আই থট একবার যে মানে আইল গিভ ইট আ ট্রাই, হয়তো বা আমি আরেকবার একটু পাবজি কাস্টিংয়ে ব্যাক করবো। বাট অ্যাকচুয়ালি ইটস কাইন্ড ইম্পসিবল টু ডু দ্যাট। মানে নো ম্যাটার হাউ মাচ এক্সপিরিয়েন্স আই হ্যাভ, মানে দেয়ার আর সাম সিলেক্টিভ পিপল, তারাই সবসময় পাবে। এখন একটা ক্যাম্পাস নতুনভাবে করতেছে যে ক্যাম্পাস হিসেবে, যেখানে ব্লেজ হারপুন আরও হুম, দুই হুম। তিনজনকে আমি দেখছি পাইছে। হুম। বাট দেন এগেইন লাইক তারা কিন্তু ইউনিভার্সিটি বেসড। তারা কিন্তু ইউনিভার্সিটির বেসডের বাইরে না। আমার ইউনিভার্সিটি শেষ, আমি কি করব? আমি তো আর ওখানে ঢুকতে পারতেছি না। সো মানে আই এম আউট অফ সিলেবাস। আমার দেখা যাচ্ছে যে পাবজির জন্য আমার এখানে ইতি টানতে হইতেছে। কিছু করার নেই। কারণ কি মানে আই এম আউট অফ এখানে সিলেবাস এরকম। জি, এখানে ইউনিভার্সিটি বেসড যে কাস্টারদের কথা বলা হয়েছে, এখানে আমার একটা জায়গাতে একটু দ্বিমত আছে। যেটা হচ্ছে হুম, আপনি বললেন যে ইউনিভার্সিটি ওয়াইজ কাস্টারদেরকে আনতেছে তারা, এটা একটা ভালো দিক। অবশ্যই এটা একটা ভালো দিক। অবভিয়াস। ইউনিভার্সিটিতে যারা পড়তেছে হুম, তাদের মধ্যেও ট্যালেন্ট আছে যেটা কিনা তারা শো করার লাইক ওই চান্স পাচ্ছে। প্ল্যাটফর্মটা পাচ্ছে। প্ল্যাটফর্মটা পাচ্ছে, রাইট। কিন্তু
আমি কখন হচ্ছে ইউনিভার্সিটি বেসড কাস্টারদেরকে আনবো? যখন আমার কমিউনিটি থেকে আমার যত আন্ডারডগ কাস্টার আছে যারা কিনা ভালো করতেছে তাদেরকে আমি সুযোগ দিয়ে ফেলছি, তখন হচ্ছে আমি ভার্সিটি ওয়াইজ জিনিসটাকে নতুন ক্যাটেগরি ওয়াইজ কাস্টার করে খুঁজে ফেলবো। শুরু হ্যাঁ, করব। হ্যাঁ। তো আমার যখন দেখলাম যে আমি এখন আপনি এই যে ব্লেজ ভাইয়ের কথা যে বললেন, সে তো ইউনিভার্সিটি ওয়াইজ, আর আমি যতদূর জানি সে পিসি গেমিং কমিউনিটির বা হচ্ছে ভ্যালোরেন্ট, সিএস এই ইয়াপ, গেমগুলোই খেলে। ভ্যালোরেন্ট, ইয়াপ। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমি যদি আমার কমিউনিটির হিসাবে বলি, অবশ্যই এখানে গেমিং কমিউনিটি একটাই কমিউনিটি, বাট দিন শেষে কিছু, কিছু জায়গাতে আমি ২ টাকে ডিফারেন্ট করব। পিসি গেমিং অ্যান্ড মোবাইল গেমিং ২ হুম, টাকে। অ্যান্ড আমি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম আমার কমিউনিটি থেকে সবথেকে বেস্ট কাস্টার যে আছে, যে এখনো পর্যন্ত ওই প্ল্যাটফর্মটা পায় নাই, তাকে বের করে আনার। তারপরে আমি অন্য সেক্টরকে সুযোগ দিব। বাট যখন জিনিসটা এরকম হয়ে গেল যে আমার মোবাইল গেমিং এর সেক্টরে এখনো পর্যন্ত অনেক আন্ডারডগ কাস্টার আছে যারা অনেক ভালো করতেছে, আমি তাদেরকে সুযোগই দিচ্ছি না। বাট আমি ইউনিভার্সিটি ওয়াইজ কাস্টার নিলাম অ্যান্ড সেটা পিসি গেমিং থেকে বিলং করে। তো এই জিনিসটা কিন্তু একটু অড। এই যে আপনার কথা বলি, আপনি হচ্ছে মোবাইল কমিউনিটির বা পাবজি কমিউনিটিতে একসময় ছিলেন বা কাস্টিং করতেন। তো এখানে যদি জিনিসটা ইউনিভার্সিটি ওয়াইজ না হতো, এখানে কিন্তু কাস্টারদের মধ্যে আমি যতদূর জানি একটা কম্পিটিশন হয়েছিল, ওইখান থেকে সিলেক্টিভ মেম্বাররা আরকি রাইট। অফিসিয়াল টুর্নামেন্টটা করে। তো এটা যদি ইউনিভার্সিটি ওয়াইজ না হতো, তো আপনি এখানে পার্টিসিপেট করতে পারতেন। অ্যান্ড সেখানে আপনার একটা সুযোগ ছিল অফিসিয়ালে কাস্টিং করার, কিন্তু আপনি ওই প্ল্যাটফর্মটা পান নাই শুধুমাত্র ক্যাটেগরি করে ফেলছে দেখা। ক্যাটেগরি আমি তখনই করব যখন কিনা আমার কমিউনিটি থেকে যারা বিলং করে তাদেরকে আমি এনাফ চান্স দিয়ে দিছি। এখন আমি অন্য কমিউনিটি থেকে ক্যাটেগরি ওয়াইজ ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এখান থেকে আমি কাস্টারদেরকে নিব। বাট আমি আমার নিজের কমিউনিটির কাস্টারদেরকেই আমি ওই সুযোগটা দিচ্ছি না প্রপারলি। এখনো তারা ওই সুযোগটা পাচ্ছে না, প্ল্যাটফর্মটা পাচ্ছে না। আমি ক্যাটেগরি করে পিসি গেমারদেরকে কাস্টার হিসাবে আমার মোবাইল গেমিং এর অফিসিয়াল টুর্নামেন্টের কাস্টিং দিচ্ছি। জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। এটা হয়তোবা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যেতে পারে। আমার নিতুল ভাই মনে গালিও দিতে পারে। না, না, বাট গালি দেওয়ার কিছু আমার নেই। কাছে এটা মনে এখানে হলো আরকি। এখানে এখানে মানে জিনিসটা কি, I'll be honest with you, like I'm not mad যে যারা সুযোগ পাইছে তাদের জন্য I am very happy. যারা সুযোগ পাইছে they deserve it. যেমন আমি যদি বলি যে অমানুষ ছিল and then Blaze Harpoon, I'm really happy for them. কারণ এই দুইজনই খুব talented caster. I'm not gonna lie. But the thing is যে what you said যে যেহেতু তোমার কমিউনিটিতে there are people out there যারা কিনা মানে অলরেডি অ্যাভেলেবল আছে কাস্টিংয়ের জন্য, তাদেরকে সুযোগ দেওয়াটা উড বি মানে মানে উড বি মাচ বেটার ইন মাই অপিনিয়ন, যে অলরেডি যেহেতু তারা করতেছে আগে থেকে, দে ডিজার্ভ এ চান্স। হ্যাঁ, এখন একটা জিনিস কি যে আম, আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি যে তাদের একটা থিঙ্কিং আছে যে এই জিনিসটা আসলে আমরা ব্রেক করতে পারবো না। আমি যদি পাবজির কথাই বলি, তারা চিন্তা করছে তাদের প্রমোশন যদি ইউনিভার্সিটি বেসডভাবে যেতে পারে তখন কিন্তু ইউনিভার্সিটিতে একটা প্রমোশন হবে। সে ফর এক্সাম্পল বেলাট্রিক্সকে যদি কোনো এক জায়গায় কোনো একটা অফিসিয়াল টুর্নামেন্টে কাস্টিং করতে দেয়, বেলা ডেফিনেটলি শেয়ার দেবে যে হে আই এম ইন দ্য অফিসিয়াল কাস্টিং টিম ব্লা 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 এভরিথিং। তখন তার ক্লাবের মেম্বাররা থেকে শুরু করে সবাই, ফ্যাকাল্টি অ্যান্ড এভরিওয়ান, সবাই কিন্তু ওই পোস্টটা দেখবে, দেখে কিন্তু দে উড ফিল প্রাউড অ্যাজ, যেহেতু শি ইজ ফ্রম এনএসইউ, অ্যাজ আ মেম্বার অফ এনএসইউ, অ্যাজ আ ফ্যাকাল্টি হোক বা অ্যাজ আ স্টুডেন্ট হোক, অ্যালামনাই হোক, যেটাই হোক না কেন, দে উড ফিল প্রাউড অফ দেয়ার ইউনিভার্সিটি অ্যান্ড দ্য পার্সন অ্যাজ ওয়েল। সো এই জিনিসটাতে আই থিঙ্ক দে ফোকাসড অ্যান্ড আম মানে গেসিং যে দে হ্যাভ আদার ক্যাটাগরিজ অ্যাজ ওয়েল। দে উইল রিভিল ইট হয়তো বা ভেরি আস্তে সুন। আস্তে স্টার্ট ইয়া, করবে। দে অবশ্যই। উইল রিভিল ইট ভেরি সুন। যদি করে আলহামদুলিল্লাহ ভালো, বাট যদি না করে তাহলে কি মানে ওই যে বোরিং একটা জায়গাতে আমরা পড়ে থাকবো। আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি আমাদের ফ্যান বেস। আমি মোবাইল পিসি দুই গেমিং কাস্টিং করি। আমি ফ্রি ফায়ারেও কাস্টিং করছি, পাবজিতে করছি, আমি ফারলাইট 84 এ করছি, আই গেস ফারলাইট তোমরা খেলছো। তারপরে অবশ্যই। মানে রকেট লিগ সাইট, সাইট কি কি তো সাইট কি, সাইট কি আমি নামটা অ্যাকচুয়ালি মনে নেই, মোবাইলে কয়েকদিন খেলছিলাম, ওইটারও আমি টুকটাক কিছু কাস্টিং করছি। মোবাইল লেজেন্ডের করছি, এরিনা অফ ভেলোরের আমি যে এই যে অফিসিয়াল টুর্নামেন্ট যে এআইসি ওইটাতে আমি করে আসছি ইংলিশে, ঠিক আছে। এখন কথা হইতেছে গিয়ে মোবাইল সেক্টর কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, বাট বাট দ্য থিং ইজ যে মোবাইল সেক্টরে যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন, আই উড স্টিল সে যে মানে পিসি মোবাইল এই দুইটা জিনিস আলাদা। আমরা নিজেরা করি না, এটা ফ্যান বেজরা কইরা ফেলায়। এটা আমরা আলাদা করি না, ফ্যান বেজরাই এটারে কেমনে জানি মানে সামহাউ সাম টক্সিক ফ্যান্স মানে লাইক সেপারেট দিস টু।
And এইখানেই ঝামেলাটা হয়। ও তো পিসি গেম থেকে আসছে, ও তো মোবাইল গেম থেকে আসছে। টক্সিকও আম বলবো না। জিনিসটা হয়েছে সামওয়ান হু ইজ প্লেইং কন্টিনিউয়াসলি মোবাইলের গেম হুম, যে হুম, হুম। খেলতেছে, ও মোবাইল গেমিংই সাপোর্ট করবে। যে কন্টিনিউয়াসলি হুম। পিসিতে খেলতেছে, ওর মোবাইল গেমিং ব্যাপারে কোনো জিরো নলেজ নিয়ে বসে আছে। ও পিসি গেম নিয়েই কথা বলবে। জিনিসটা অটোমেটিক হয়ে যায়। না, এখানে এখানে একটা আমার বিষয় আছে। এখানে একটা বিষয় আছে। আমি একটু রিয়াদকে একটু করি, ইন্টারাপ্ট করি। এখানে জি, হয়তোবা শিওর। মেসেজটা প্রপারলি দিতে পারিনি। যেমন একটু আগে কিন্তু মানে রিয়াদও কিন্তু এই জিনিসটা আলাদা করছে। কিন্তু ও কিন্তু একটা ডিসেন্ট ওয়েতে আলাদা করছে যে একটা ক্যাটেগরি করার কারণে পিসি গেমের থেকে আসছে, বাট মোবাইল গেমের অনেকেই ছিল ট্যালেন্টেড যারা সুযোগটা পায় নাই। দিস ইজ সামথিং এলস। আমি ওইটার আ কথাই ডিসেন্ট ওয়ে বলতেছি। টু টক। হ্যাঁ, ডিসেন্ট ওয়ে টু টক। আমি ওইটার কথাই বলতেছি যে এইখানে যেটা হইছে যে মোবাইল গেমিংয়ের ফ্যান, পিসি গেমিংয়ের ফ্যান ২ সাইড থেকে কিন্তু টক্সিসিটি আসে। কয়েকদিন আগে একটা গ্যাঞ্জাম হয়েছিল, গত বছর একটা ক্ল্যাশ হয়েছিল, কী ব্যাপারে আমি না বলি। বাট ওইখানে কিন্তু দেখা গেছে পিসি গেমারের কিছু ফ্যানরা গিয়ে মোবাইল ইচ্ছে তাকে গালি দিচ্ছে যে, "আরে দূর, হয়তো মোবাইলে গেম খেলে, এসে কেন এগুলো করতেছে?" সেম গোজ দেয়ার যে মোবাইল কমিউনিটির কয়েকজন ফেক আইডি খুইলা সুন্দর মতো পিসি গেমারদের গালি দিতেছে। বাট এই ক্ল্যাশের কোনো দরকারই ছিল না। এটা একটা মানে ফালতু ক্ল্যাশ। ঠিক আছে? না, আমি ওই এখানে জিনিসটার একটু কথা ভাই মনে করছি। আটকাবো আপনাকে। প্লিজ। আপনি যে ইনসিডেন্টের কথা বলতেছেন, আমি এই সেম ইনসিডেন্টের কথাই বলি। হুম, এখানে একটু জিনিসটা অন্যরকম ছিল। আপনি যেভাবে নিচ্ছেন জিনিসটা এরকম ছিল না। হুম। আ আপনারা একটা ক্যাম্পেইনে, আমি যতদূর মনে পড়ে, আমি যদি রং না হয়ে থাকি, এটা একটা ক্যাম্পেইন ছিল PUBG মোবাইলের, আর সেখানে পিসি গেমারের মেক্সিমামদেরকে ইনভাইটেড করা হয়েছিল। আই গেস আপনি ওটার না, কথাই না, 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 বলতেছেন। না, 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 না। ওইটা হচ্ছে গিয়ে ২০২৪ এর ঘটনা ছিল মনে হয়। তুমি যেটা বললা মাত্র। হ্যাঁ, নাকি হ্যাঁ। তো ২০২৫, ওটা তো ২০২৫ এর, ২৫ ঠিক আছে, ২৫ এ, ২৫ এ। 25 এ, হ্যাঁ। আমি তো ওইটারও ওটাতেও আগের কিন্তু এরকম ঘটনাটা বলছিলাম। জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটাতেও কিন্তু সেম একটা ইস্যু হইছে। হুম, 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 এখন হুম। সেটা হওয়ার কারণটাও আমাদের আগে জানতে হবে। ইয়াপ। আমরা দিন শেষে বাংলাদেশে আমরা এইভাবেই কনসিডার করব যে আমরা পুরোটা হচ্ছে একটা গেমিং কমিউনিটি। রাইট। আমরা এখানে ক্যাটেগরাইজ তখন করব যখন আমি দেখব যে আমার সেক্টরের মানুষ সুযোগ না পেয়ে অন্য সেক্টরের মানুষ এসে সেখানে ডমিনেট করতেছে। যেমন আমি যদি ওই ইনসিডেন্টের কথা বলি, বা আমি যেটার কথা বলতেছি, সেখানে এতটা হেট্রেড ছড়াইতো না যদি কিনা আমাদের যে মোবাইল কমিউনিটির বা এই গেমের উপর বেস করে যারা কিনা বিভিন্ন স্ট্রিমিং করতেছে বা হচ্ছে বড় বড় প্লেয়ার হুম, আছে হুম। তাদেরকেও ইনভাইট করা হতো। সেখানে মেজরিটি ছিল হচ্ছে পিসি গেমাররা। এটাতে কোনো অডিয়েন্সের সমস্যা নাই। অডিয়েন্সের সমস্যাটা তখন হয়েছে যখন কিনা পাবজি মোবাইলের ডিজার্ভিংরা যাচ্ছে না, বা তারা ওই সুযোগটা পায় নাই কিন্তু পিসি গেমাররা পাচ্ছে। ব্যাপারটা এখানে এই ইস্যুটা ক্রিয়েট হওয়ার কারণে হিট রেটটা জন্মাচ্ছে। যেমন সাপোজ আমি বলি, আমার পাবজি মোবাইলের যারা কিনা ওয়েল নন ফেস আছে, তারা হুম, সবাই একটা ইভেন্টে গেল। সবাই গেল। যারা কিনা ডিজার্ভিং। হুম, তার হুম। পাশাপাশি হচ্ছে পিসি গেমাররাও গেল। সেখানে আপনি হেট্রেড তেমন দেখবেন না। মোবাইল গেমিং কমিউনিটি থেকে যে, "আরে পিসি গেমারদেরকে কেন আনছে?" হুম, এই হুম। হেট্রেডটা মেক্সিমাম টাইম এরকমই ছিল যে, এই যে পাবজি মোবাইল ক্যাম্পেইনটা, এখানে যারা আছে, পাবজি মোবাইলের কমিউনিটির মানুষরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে, "আপনারা কয়জন এদেরকে চিনেন?" অবশ্যই এখানে জিনিসটা মেজরিটি হওয়ার কথা ছিল পাবজি মোবাইলের স্ট্রিমাররা যারা আছে, প্লেয়াররা যারা আছে, যারা ওয়েল নন তাদের। কারণ আমি যদি এদিক দিয়ে বলি হচ্ছে আমাদের অর্পণ ভাইয়ের কথা যদি বলি, হুম। তারপর হচ্ছে মানে এরকম অনেক ওয়েল নন ফেস আছে। তাদের সাথে যদি পিসি গেমাররাও আসে, এটা একটা কোলাবোরেশন টাইপের হবে, গেমিং কমিউনিটি টাইপের হবে। বাট রাইট। যখন যখন আমার একটা সাপোজ আমি আমার একটা পার্সোনাল এক্সাম্পল দিই এরকম ভাবে যে, সাপোজ আমার কালকে বিয়ে। এখন হুম, আমি আমার নিজের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট না করে আমি আমার দুঃসম্পর্কের লাইক ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসদেরকে আইসা ইনভাইট করতেছি। তো এইখানে কিন্তু আমার ফ্রেন্ডসদের একটা আপত্তি থাকবে যে, হুম, হুম। আমরা কেন এখানে ইনভাইটেড হই নাই, তারা কেন অবভিয়াসলি, হইছে? যেখানে অবভিয়াস। আমার হওয়ার চান্সেস বেশি ছিল। ব্যাপারটা হচ্ছে এরকম। আর আমি একটু আগে যে কাস্টারদের ক্ষেত্রে যে এই জিনিসটা আমি হুম, ক্যাটেগরি করে ফেলেছিলাম, ওটা আমি অবশ্যই আমি বলব ২ টা একটা গেমিং কমিউনিটি। এখানেও সেম জিনিসটাই হইছে। যে কাস্টাররা আমার আ PUBG মোবাইলের কমিউনিটির হুম। বেটার কাস্টাররা সুযোগ পাচ্ছে না, কিন্তু পিসি গেমিং এর এরা এসে এখানে কাস্টিং করতে পারতেছে। ওর জন্য হিট রেটটা আসতেছে। যদি ২ টাই একসাথে থাকতো এই হিট রেটটা আসতো না। আর যদি আমি অবভিয়াস। এখানে আরেকটা কথা এড করি, সাপোজ আমার পরিচিত একটা কাস্টার আছে সিয়াম। হুম, কেউ তার নামও শোনে নাই। বাট তার ভয়েসের ওই কাস্টারের যে ভাবটা বা যে হাইপটা তুলতে হয় ওটা আছে। সে কোনোভাবে সুযোগ পেল না। কিন্তু তার কিন্তু PUBG মোবাইলের ব্যাপারে নলেজ আছে। হুম। বাট ইউনিভার্সিটি ওয়াইজ করার কারণে পিসি গেমার কয়েকজন সুযোগ পাইলো। যারা কিনা আজকে কয়টা ম্যাচ হবে সেটাই জানে না।
প্লেয়ারদের নেম প্রপারলি প্রনাউন্স করতে পারতেছে না, টিমের হুম। প্রতি তেমন একটা আইডিয়া নাই। তো সেক্ষেত্রে এইখানে অফিসিয়ালের কাস্টার হিসাবে কে সবথেকে বেশি যোগ্য? আমার আমার কমিউনিটির সবথেকে আন্ডারডগ যে প্লেয়ারটা লাইক কাস্টারটা সে, নাকি পিসি গেমিং এর সবথেকে ভালো যে কাস্টারটা সে? নলেজ ওয়াইজ আপনার কি মনে হয় নিতুল ভাই, কাকে চুজ করা বেটার? যদি আমি অ্যানালিটিক্যাল পার্ট থেকে ধরি তাহলে ডেফিনেটলি মোবাইলের, ডেফিনেটলি। এক্স্যাক্টলি। তো জিনিসটা হচ্ছে এখান থেকেই। অবশ্যই অফিসিয়াল থেকে যেহেতু এরকম ইউনিভার্সিটি ওয়াইজ কাস্টারদেরকে আনছে, তাদের ক্যাপাবিলিটি আছে, অবশ্যই আছে। তারা অতটুকু তাদের কাস্টিং এর ট্যালেন্ট দেখানোর সুযোগ পাওয়ার কারণেই তারা অফিসিয়াল কাস্টিং করতেছে। কিন্তু তাদের অবশ্যই আমাদের কমিউনিটির ব্যাপারে নলেজ, যদি আমি কম্পেয়ার করি আমার কমিউনিটির আন্ডারডগ প্লেয়ারের যতটুকু সরি আন্ডারডগ কাস্টারের যতটুকু নলেজ আছে আমার কমিউনিটির ব্যাপারে, পিসি গেমারের এক্সপিরিয়েন্স কাস্টারেরও ওই নলেজটা থাকবে না আমার কমিউনিটির ব্যাপারে। কারণ দিন শেষে Obvious. আমার বাসার খবর আমি জানি। জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেছে যে আমার বাসায় এসে দাদাগিরি করতেছে আরেকজনের বাসার মানুষ। এর জন্য হেট্রেডটা ক্রিয়েট আমার হচ্ছে। মনে হয় it's not about PC community and mobile community. It's more than what game you are talking গেম about. আমি যদি বলি এখানে মানে যারা নতুন কাস্টে যারা চান্স পাইছে ওরা যে ইউনিভার্সিটির জন্য বা হচ্ছে পিসি হুম, কমিউনিটির ওইটাও কিন্তু না। বা ওই গেস্টের কথাটাও যদি বলি ওরা পিসি কমিউনিটি থেকে এসে গেস্ট হিসেবে হইছে ওইটাও না। আমার কথা হচ্ছে আমি PUBG খেলতেছি বা আমি একটা PUBG মানে গেমের ভিউয়ার। ধরো আমি একটা হুম, অডিয়েন্স। আমি অবভিয়াসলি চাবো আমি এত বছর ধরে কন্টিনিউয়াসলি যাদের স্ট্রিম দেখে আসতেছি, যাদের কনটেন্ট দেখে আসতেছি, আমি চাবো ওদেরকে আমি গেস্ট হিসেবে দেখতে রাদার দেন অন্য কোনো একটা গেমের স্ট্রিমার। সে অবভিয়াসলি সে যে কোনো কমিউনিটির হইতে পারে, সেটা অন্য মোবাইল গেমিং এর কমিউনিটিরও হইতে পারে। বাট আমি যেখানে পাবজির একটা ইভেন্ট দেখতেছি আমি চাবো পাবজির মানুষজনই আসুক রাদার দেন ভ্যালোরেন্ট অর মোবাইল লিজেন্ডস অর লিগ অফ লিজেন্ডস এনি আদার গেম। সেটা মোবাইল গেম হোক পিসি গেম হোক ডাজন্ট ম্যাটার। সেম এটাই। গোজ ফর এটাই। দিন শেষে হচ্ছে আমি যদি আমার পরিচিত মুখগুলাকে আমার পরিচিত গেমে দেখতে পাই, তারপরে যদি অন্য কোনো গেস্ট আসে আমার কোনো প্রবলেম থাকবে না। বাট যখন আমি এক্সাক্টলি। আমার পরিচিত মুখ বা আমার পরিচিত স্ট্রিমারদেরকে আমি দেখতেছি না, যারা কিনা এই গেমটার উপরই তাদের কেরিয়ার বানাইছে বা এই গেমটার জন্যই কাজ করে যাচ্ছে। কিন্তু আমি দেখতেছি অন্য গেম থেকে একজন আসলো। তখন এটা ইস্যু হয়ে যায়। আর যখন ২ জনই আসবে তখন কিন্তু এটা ইস্যু না, তখন এটা একটা গেমিং কমিউনিটি হিসেবে কাউন্ট করা হবে। তো আমি এখানে একটু এই জিনিসটা ভাইয়াকে একটু ক্লিয়ার করলাম, কারণ ভাইয়া এখানে একটা জিনিস পয়েন্ট ধরলো যে আমি ক্যাটাগরি করে ফেলছি যে পিসি গেমিং আর মোবাইল গেমিং, জিনিসটা এইভাবে আমি হয়তো না, 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 বুঝাই আমি নাই। তোমার কথা এক্স্যাক্টলি। বলি না, আমি তোমার কথা বলি না, আমি তোমার কথা বলি না, হ্যাঁ, আমি জাস্ট বলছি ফ্যানদের কথা। ফ্যানদের তোমারটা কথা রাইট। এখানে রিজন অলসো আছে। ফ্যানদেরও একটা জিনিস আছে সেটা হচ্ছে সরি টু ইন্টারাপ্ট বাট তোমার ফ্যানদের একটা ভয়েসটা জিনিস কমে হচ্ছে কি গেছে। ওরা সরি ওকে ফ্যানদের একটা জিনিস কি ওরা না মানে জিনিসটা গালি দিতেছে বা যেটাই করতেছে রাগ অবভিয়াসলি স্বাভাবিক। রাগ ওঠাটা হুইচ ইজ ভেরি নরমাল টু রিঅ্যাক্ট। হুম, বাট রিঅ্যাকশনটা অন্য স্ট্রিমারদের উপর উঠায় লাভ নেই। বিকজ এইটাই। আমি একটা পিসি গেমার হই বা আমি অন্য কোনো গেমের একজন স্ট্রিমার হই। ফর এক্সাম্পল আমি নিজের কথাই যদি বলি, I played both PUBG and Valorant and I streamed both of them. এখন আমাকে সে কি হিসাবে কাউন্ট করবে? আমাকে যদি পিসি কমিউনিটির একজন হিসেবে কাউন্ট করে, আমাকে যদি মোবাইল অফিসিয়াল কোনো একটা PUBG মোবাইলের একটা অফিসিয়াল ইভেন্ট থেকে আমি মানে দাওয়াত পাচ্ছি, আমি কেন যাব না? আমি এক্স্যাক্টলি, খুশি, খুশি নাচতে, নাচতে যাবো। ইভেন যদি আমার ওই গেমের ব্যাপারে 0 আইডিয়া থাকে, আমি তাও যাবো। বাট এক্স্যাক্টলি, এইটাই আমি বুঝাতে অডিয়েন্সের চাচ্ছিলাম। বুঝতে হুম, হবে যে এটাই। আমাকে গাইলে লাভ নাই। আমি ইনভিটেশন পাইছি, আমি গেছি। আমি অডিয়েন্সের এটা এইটাই বুঝতে হবে বুঝাইতে চাচ্ছিলাম। ম্যানেজমেন্ট যে হুম, ইনভাইট দিছে, তার বোঝা উচিত ছিল যে আমার কাকে ইনভাইট দিতে হবে। আমি আমি এটাই এখন বুঝাতে চাচ্ছিলাম। পর্যন্ত যতক্ষণ রিয়াদ, হুম, প্লিজ, আমি প্লিজ। একটু শেষ করে দেই। হ্যাঁ, প্লিজ, প্লিজ। ব্যাপারটা হচ্ছে আমিও এতক্ষণ পর্যন্ত যা বললাম বা কমিউনিটি ওয়াইজ বা হচ্ছে গ্রুপ ওয়াইজ যাই বললাম, আমার হুম, কিন্তু হুম, একটা জায়গা তো আমার ব্লেম ছিল না যে গেস্ট হিসাবে কারা আসছে তাদের কোনো রাইট। সমস্যা। এটা হুম, হচ্ছে এক্সাক্টলি, যারা চুজ করতেছে বেসিক্যালি যে কাদেরকে আনবে। এক্সাক্টলি। এখানে আমার মনে হয় যে অফিসিয়ালরা আরেকটু কেয়ারফুল বা হচ্ছে আরেকটু তারা এখানে জিনিসটা খেয়াল রাখা উচিত তাদের। হুম, এক্স্যাক্টলি রিয়াদ। আমি এইটার কথাই বলতেছিলাম। আমি ক্যাটেগরি বলতে এইভাবে বুঝাই নাই যে ইউ আর ক্যাটেগরাইজিং দ্য থিং। আমি এটাই বুঝাইছি যে ফ্যান যারা আছে তারা না জিনিসটাকে এইভাবে ধরে যে এরা পিসি গেম থেকে আসছে, এদেরকে আমার হেট দিতে হবে। বাট এরা তো পিসি গেম থেকে তার নিজের ইচ্ছা আসে না, এদেরকে তো চুজ করে আনা হয়েছে। অ্যাজ ইউ সেড যে ইউনিভার্সিটিগুলোতে হয়েছে, ইউনিভার্সিটিগুলোতে কি মোবাইল গেমাররা ছিল না? তারা ডেফিনেটলি অডিশন অবশ্যই। দিয়েছে। অবভিয়াসলি এই যারা অফিসিয়ালসে বসে আছে তাদের কাছে মনে হয়েছে যে মোবাইল গেমারদের থেকে এরা ভালো করছে অ্যান্ড দে ডিজার্ভ ইট। আমি তাদেরকেও স্যালুট দিব যে তারা ডিজার্ভ করে দেখেই তারা সিলেক্ট হয়েছে। কিন্তু দ্য থিং ইজ যে
আমি রিয়াদের সাথে একটা জিনিসে অ্যাগ্রি করি যে অফিসিয়ালসরা চাইলে আগে ইন্টারনালি ট্যালেন্টটা খুঁজতে পারতো, তারপরে বাইরে যেতে পারতো। এখন অ্যাজ ইউ সেড ওই প্রোগ্রামের কথা যদি বলি, প্রোগ্রামের পর অনেক হেডসেট পেয়েছে, অনেক কিছু হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড। বাট ওই প্রোগ্রামে যারা ছিল না, যাদেরকে নিয়ে বেশি চিল্লাচিল্লি হয়েছে যে এদেরকে কেন ডাকা হয় না, এদেরকে কেন ডাকা হয় নাই, তাদের সাথে যখন কথা বলতে গেছি তারা অন্য ভাব, তারা এমনভাবে রিয়াক্ট করতেছে যে মানে ফ্যানরা যা করতেছে ওইটাই রাইট, ফ্যানরা আমাদেরকে গালি দিচ্ছে ওইটাই রাইট। আমরা যখন নর্মালি কথা বলতে গেছি যে ভাই আপনারা আসেন নাই কেন, আপনাদের জন্য তো ফ্যানরা আমাদেরকে গালি দিচ্ছে, তো বলে গালি দিবে না তো কি করবে, তোমরা যাবা কেন, আমরা যাই নেই তাতে। ভাই অবভিয়াসলি আমি যাবো, মানে হু দ্য ফাক আর ইউ টু টেল মি দিস যে আমরা যাই নাই তোমরা কেন গেছো। তোমার সাথে ওর গ্যাঞ্জাম থাকতে পারে, তুমি অফিসিয়ালরে গালি দিয়ে থাকতে পারো হয়তো বা আগে, সে অফিসিয়াল হওয়ার আগে তুমি হয়তো বা যারা ইনভাইট করছে তাদের সাথে গ্যাঞ্জাম করে রাখতে পারো, এই জন্য তোমার তাদের ভালো লাগে না, তারা তোমাকে দেয় নাই। কারণ মানে এই জিনিসে তো যাদের গ্যাঞ্জাম নেই তাদেরকে তুমি ইনভলভ করতে পারো না, রাইট? মনে করো মানে ধইরা নাও যে আমি একটা প্রেম করছি, আমার এক্স হচ্ছে গিয়া বেলার বেস্ট ফ্রেন্ড, ধইরা নাও, ঠিক আছে? এখন বেলা আমার বোন, আমার সাথে আমার এক্সের সম্পর্ক শেষ, বাট এই জন্য তো আমি বেলারে তো জারি দিতে পারবো না যে তুমি কেন সম্পর্ক রাখছো, কারণ ও তো ওর বেস্ট ফ্রেন্ড। সো আমার তো ওই জায়গাটা রেসপেক্ট করতে হবে যে ভাই ইনভাইটেশন পাইছে গেছে, ওইখানে যদি আমি বলে হ্যাঁ ঠিকই আছে তুমি গালি ডিজার্ভ করো হ্যান তেন এইসব কমেন্ট যদি করে বা এইসব কথাবার্তা যদি বলে, তাদের মানে কি বলবো লাইক সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত, কারণ তাদের মাইন্ডে। Also, another fact is, sorry to হুম হুম, interrupt, but বলো। আরেকটা জিনিস হচ্ছে ম্যানেজমেন্টের ইউজুয়ালি আই ডোন্ট নো এক্স্যাক্টলি এটা হচ্ছে নাকি, বাট আমার এটাও মনে হয় যে সামটাইমস সাপোজ আমি একটা গেস্ট লিস্ট বানাচ্ছি, ইয়াপ আমার প্রায়োরিটিতে ইটস নট অলওয়েজ দ্য ডিজার্ভিং বাট দ্য পিপল আই নো পার্সোনালি, ইয়াপ। বা যাদের সাথে আমার পার্সোনাল কানেকশন আছে, বা আমি কারোর কাছ থেকে সাজেশন নিতে যাচ্ছি যে হুম কাকে ইনভাইট করা যায়, সেই মানুষটাও সাজেস্ট এমন মানুষদের করতেছে, নট দোজ হু আর ডিজার্ভিং বাট দ্য পিপল হু আর ক্লোজ টু দেম। হুম। সো আলটিমেটলি যারা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে ওরা অনেকে আছে ইনভিটেশনই পাচ্ছে না, ইয়াপ। বা অনেকে কোনো কিছুতে কাজও পাচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, বিকজ যারা কাজ দেওয়ার মানুষ, যাদের হাতে পাওয়ার চলে আসছে, ওরা পাওয়ারটা মিসইউজ করে নিজের পার্সোনাল মানুষদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এইবার এই যে এই টপিকটা আসলে এটাতেই আমি যাচ্ছিলাম, এটাই ছিল আমার নেক্সট টপিকটা, এইটাই আমি বললাম যে এই যে ব্র্যান্ডগুলোর সরাসরি কাজ করতে পারে না দেখে বা অর্গানাইজাররা সরাসরি কাজ করতে পারে না দেখে মিডলে 2-3 জন সিনিয়র বৈশা আছে যারা হচ্ছে কি এই গেমগুলা খেলে। তারা করে কি, এই অর্গানাইজারদেরকে বা ব্র্যান্ডদেরকে বা স্পন্সরদেরকে বলে অমুকে তো এত টাকা চার্জ করবে, আমি করে দিচ্ছি, আমি এত কমে করে দিব। এরকম কনভারসেশন দেখা যাচ্ছে, কোনো একটা ইভেন্টে ডাকবে, আচ্ছা ওকে কি ডাকা যায়, ওকে ডাকা যায়, আপনি এত টাকা প্রোভাইড করেন তাহলে ডাকা যাবে। সে ওই টাকা নিয়ে কি করবে কিচ্ছু যায় না, সে কিন্তু চাইলে ফ্রিতে আনতে পারে ওরে, ঠিক আছে, বা হয়তো বা জাস্ট ভাড়াটা দিয়ে দিলে হয়ে যাবে, মানে দে উড হ্যাপিলি কাম। আমার যদি আজকে বেলা বলে যে ভাইয়া একটা প্রোগ্রাম আছে, বেলাদের একটা প্রোগ্রাম ছিল, আমি গিয়ে আসছি কয়েকদিন আগে, আমি নাম না বলি বাট কয়েকদিন আগে আমি গিয়ে আসছি, আমি তো কিছু চার্জ করি নাই, ঠিক আছে বেলা, কারেক্ট মি ইফ আই এম রং। আমার হ্যাঁ, কথা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, আমার কথা হচ্ছে একটা প্রোগ্রাম করছে, তারা আমাকে ইনভাইট করছে, ওয়াই উডেন্ট আই গো? আমার খুব বেশি হলে কতই গেল, ধইরা নাও একদম হায়েস্ট, আমি একদম পুরো পশ ভাবে চলাচল করি, গাড়ি ডাকছি, গাড়ি দিয়ে গেছি, গাড়ি দিয়ে আসছি, তাও তো 1,000-এর বেশি তো যাওয়ার কথা না, রাইট? ইনসাইড ঢাকা আমার 1,000 টাকা গেল, বাট আমি 1,000 টাকার বদলে যে মানে 1 লাখ টাকার সম্মান পাইছি, এই সম্মান তো আমি কিনতে পারবো না, রাইট? এক্স্যাক্টলি। এই জিনিসটাই, এই যে সাম পিপল আউট দেয়ার 3-4 জন কমিউনিটির মানে একটু সিনিয়র সিনিয়র টাইপের, একটু বয়স বেশি, এরা এই আকামটাই করতেছে বৈশা বৈশা। এরা হচ্ছে ব্র্যান্ডদের সাথে, এই কন্টেন্ট ক্রিয়েটর হোক বা ডিজার্ভিং পিপল হোক, এদের একটা ডিস্টেন্স বানায় রাখতেছে যে আমার থ্রুতে না গেলে কমিউনিকেশন হবে না। অ্যান্ড আমি এটাতে যাইতেও চাই না যে তারা এইভাবে করে কত লাখ টাকা চুরি করছে ব্র্যান্ডের থেকে নিয়ে, যে ওরা এত টাকা দিতে হবে, এই কথা বলে ব্র্যান্ডের থেকে নিয়ে ওরা টাকাই দেয় না, এরকম কি করছে আমি ওটাতে যাইতেই চাই না, ঢুকতেই চাই না, ঠিক আছে? কারণ এরা নিয়ে আর এলাকার ভাই। হ্যাঁ, এটা নিয়ে ঘাটতে গেলে মনে করো অনেক মানে কেঁচো থেকে সাপ বাইরে আসবে। তো আমি ওটাতে ঢুকবোই না, ওই যা পাঁচটা হয়ে গেছে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে কমিউনিটিটারে এক করা, কমিউনিটিটারে একটা ইসের ভিতরে আনা। এই যে যেই কথাটা বললো যে ওয়েল ডিজার্ভিংকে না নিয়ে তারা কি করবে, তারা করবে হতেছে কি, যারা পরিচিত আছে তাদেরকে যাবে। কেন পরিচিতদের মধ্যে যাবে? কারণ পরিচিতদের মধ্যে গেলে টাকা দিতে হবে না। পাবজির যে ইভেন্টটা হয়েছে, উই ওয়েন্ট দেয়ার, না, উই ডিডেন্ট ইয়া, টেক আ সিঙ্গেল মানি, we didn't take a single penny for that. অনেক পাবজি স্ট্রিমারদেরকে বা পাবজি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু টাকা দিয়ে আনতে হয়েছে, উই নো অ্যাবাউট দ্যাট। আমরা কিন্তু পিসিদের থেকে গেছি একদম ফ্রিতে, উই ডিডেন্ট চার্জ আ সিঙ্গেল পেনি ফর দ্যাট, কিন্তু পাবজিদেরকে কিন্তু টাকা দিয়ে নিছে। সো তুমি এবার কম্পেয়ার করো যে আসলে মানে
তারা কি করবে? ওয়েল ডিজার্ভিংরা তো টাকা ছাড়া কথা বলে না। আমরা ওয়েল ডিজার্ভিং ছিলাম না হয়তো ওই জায়গাতে, আমার যদিও আমি গালি খাই নাই। আসতেছে। হ্যাঁ প্লিজ। কারণ I have seen, for example, আহ তুমি আমার পরিচিত, ঠিক আছে? এখন রাইট। কোন একটা জিনিসের জন্য পেমেন্ট আসতেছে। হুম। আমি মানে ওরা যেটা করতেছে, তুমি যেহেতু আমার পরিচিত, আমি তোমাকে ইনভাইট করতেছি, তোমার কাছে টাকা চলে যাচ্ছে। বাট সেম জিনিসটা আমি আরেকটা গেস্টকে ইনভাইট করতেছি, সেই মানুষটাকে আবার আমি পেমেন্ট অফার করতেছি না। ওকে রাইট। আবার আমার ফ্রিতে ইনভাইট করতেছি। আমি তোমাকে টাকা অফার করতেছি, বাট আমি ওকে ফ্রিতে আনতেছি। এরকম কাজটা হচ্ছে। যেমন আমি আমার নিজের কথাই যদি বলি, কিছুদিন আগে পাবজির খুব বড় একটা ইভেন্ট গেছে। আমি হুম, নাম নিব না, খুবই বড় একটা ইভেন্ট গেছে। ইভেন হুম, সেটার লাস্ট কিছুদিন আগে সেকেন্ড প্রোগ্রাম হইছে, আমি সেকেন্ড প্রোগ্রামেও গেস্ট হিসেবে গেছি। বাট হুম। ফার্স্ট প্রোগ্রামে কি হইছে, আমাকে একটা পেজ থেকে নক দেওয়া হয়েছিল। আম ওদের জন্য নিউজ বানায় দিতে হবে। ইউজুয়ালি যেটা হয় যে মানে প্রোগ্রামে কি হচ্ছে, ইন্টারভিউজ নেওয়া এন্ড এটসেট্রা, রাইট। এটসেট্রা হুম, ওদের জন্য। So I asked them about the remuneration. Now they said, um, এটা তো আসলে আমরাও কোনো কিছু চার্জ পাচ্ছি না। So it's a free thing and all those things stuff. তো আমি কিছুক্ষণ ভাবলাম যে আচ্ছা, অনেক বড় একটা ব্র্যান্ডের থেকে জিনিসটা আমার মানে একটা ইভেন্টে আমি যাইতে পারতেছি। ডাজন্ট ম্যাটার আমাকে কে রিচ আউট করতেছে ফর ইন্টারভিউ, বাট আমি ওখানে যাওয়াটাও তো একটা জিনিস। ইয়েপ। পরে মনে হলো সেম জিনিসটা ওরা, মানে আমি ওদের পেজে একটু গুটাগুটি করলাম। Then I found out সেম জিনিসটা আরেকজনকে দিয়ে যখন করাচ্ছে, person is getting paid. Why হুম, should I do it for free? হুম। Then I said no. তো আমি যখন মানা করে দিছি তখন ওদের গায়ে লাগছে। নেক্সট ইভেন্ট থেকে they stopped calling me. Like, come on! আমি তো, আমার এত খায়-দায় কাজ নাই যে আমি একটা জায়গায় যাবো, আমি যেয়ে নিজের ব্রেইন খাটায় কনটেন্ট দিয়ে তোমাদেরকে পুরা ভিডিও সহ দিয়ে দিব। নাও ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। ভিডিও তুমি তোমার ১০ টা জায়গায় চ্যানেলে চালায়া তুমি তোমার কাজ করে নিবা। ওয়া আমার লাভ কি? What's এক্সাক্টলি, my হ্যাঁ। benefit? এখানে হচ্ছে প্রফেশনালিজমের অনেকটা অভাব দেখা যায়। এক্সাক্টলি, ইয়া। আর এটাই। এখানে প্রফেশনালিজম জিনিসটা যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে এই ইস্যুগুলো আমাদের ফেস করতে হবে না। আর এখানে বেলা আপুর একটু আগে আরেকটা কথা ছিল যে আমাদের যারা ওয়েল নোন বা ডিজার্ভিং তাদেরকে আমরা না ডেকে, যাদেরকে আমরা পরিচিত, যাদেরকে আমরা কম কস্টে বা হচ্ছে ফ্রিতে আনতে পারবো, আমরা তাদেরকে প্রেফার করতেছি। তো এই রকম কিছু কালপ্রিট আছে যাদেরকে আমরা বের যদি না করি, আমাদের কমিউনিটি কখনোই আগাবে না। কারণ সাপোজ আমাকে হচ্ছে একটা বাজেট আমাকে অফিসিয়াল থেকে বা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড থেকে দেওয়া হলো যে তোমার ১০ টা ইনফ্লুয়েন্সার্স দেরকে আনতে হবে। তুমি তোমার বাজেট হচ্ছে সাপোজ ৳১,০০,০০০। লাইক পার ইনফ্লুয়েন্সার তারা ৳১০,০০০ করে পাবে। তো সেখানে আমি যদি এরকম করি যে যারা কিনা একদম ওয়েল ডিজার্ভিং তাদেরকে আমি অ্যাপ্রোচ না করে আমি তাদেরকে অ্যাপ্রোচ করতেছি যাদেরকে আমি ৳২,০০০ ৳১,০০০ চা পানি খাওয়ার খরচ দিয়ে দিলেই হয়ে যাবে। আর পুরো ৳১,০০,০০০ আমার নিজের পকেটে যাচ্ছে। আমি যদি এখানে আমার পার্সোনাল প্রফিটটাই বেশি দেখি, সেক্ষেত্রে অবশ্যই কমিউনিটিতে এরকম টাইপের ইস্যু গুলা হবে যেখানে শুধুই যারা আসতেছে তারা গালি খাবে। হুম। যে তোরা আসলি কেন? এই এইটা একটা ইস্যু সব এটা জায়গায়, হ্যাঁ। এটা সব জায়গায় হয়। আমি কোনো কমিউনিটি মেনশন করব না। আমার মনে হয় বাংলাদেশে গেমিং কমিউনিটি বাদেও যদি আমি বলি, যেকোনো একটা প্রোগ্রামের কথা যদি বলি, সব জায়গাতে এই জিনিসটা হয়ে আসতেছে। আমাদের এই মেন্টালিটি যদি আমরা চেঞ্জ করতে না পারি, আমাদের এই ইস্যুগুলো আজীবন ফেস করতে হবে। আর এটাই তো আমাদের লাইক প্রফেশনালিজম এর অভাব। প্রফেশনালিজম আমার মধ্যে থাকলে অবশ্যই আমি একজনকে বলতে পারি না যে তুমি ফ্রিতে ইন্টারভিউ করে দাও আমাকে। হ্যাঁ, নিতুল ভাই মনে হয় কিছু বলতে নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি এই রিয়াদের এই টপিকটাতে যদিও অলরেডি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আমি কথা বলে ফেলছি, আরেকটা অ্যাড করে দিই এই শোতেই, সমস্যা নেই। একটা জিনিস তুলে আসছে বা উঠে আসছে তোমাদের দুইজনের কথাতেই, থ্যাঙ্কস টু ইউ গাইজ। সেটা হচ্ছে যে এই যে ডিজার্ভিং অ্যান্ড হচ্ছে গিয়ে যে পরিচিত এই জিনিসটা নিয়ে আমাদের বাংলাদেশে, আমি প্রিটি শিওর হয়তোবা তোমরা চিনো বা নাও চিনতে পারো, দেয়ার আর সাম পিপল আউট দেয়ার যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল গেম টেস্টার। কিরকম তারা কিছু গেম টেস্ট করে অ্যান্ড দে গেট পেইড ফর দ্যাট, ঠিক আছে, ইন্টারন্যাশনালি। অ্যান্ড হুম, এটার হুম। জন্য কি জানি অ্যাপ্লাই করতে অনেক ঝামেলা। আমি একবার করছিলাম, আমি একবার মানে একটা গেম করছিলামও, বাট মানে ওই পেপাল টেপাল ছিল না, অনেক ঝামেলা, পরে আমি ওটা ছাইড়া দিচ্ছি, আমার অনেক আগের ঘটনা, যাই হোক। বাট এখন অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশে কিছু পিপল আছে যারা হচ্ছে গেম টেস্টার, তারা নিজেদেরকে হিডেন রাখে, বাট একটু রিসার্চ করলে তাদেরকে বের করা কোনো ব্যাপার না। বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা গেম টেস্টিং করানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডাকছে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের যে যারা দায়িত্ব দিছে যে তুমি ডাইকা আনো, ওই কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তাদের ভালো সম্পর্ক। আমি অ্যান্ড আই গেস জানি তারা, কোনটার কথা বলা হ্যাঁ, হচ্ছে। সবাই জানে ভাই।
ঠিক আছে? অ্যান্ড ওই কনটেন্ট ক্রিয়েটররা গেছে, দ্যাটস ভেরি ব্রিলিয়ান্ট। তারা আইসা প্রমোশন করছে অ্যান্ড তাদের প্রমোশনও ভালো ছিল। দে ওয়েন দেয়ার প্লেড দ্য গেম অ্যান্ড এভরিথিং এক্সপিরিয়েন্স, অবভিয়াসলি তারা ইনভাইটেশন পাইছে, কেন যাবে না? বাট যারা ইনভাইট করছে, ভাই মানে ডু ইউ অ্যাকচুয়ালি হ্যাভ আ ওয়ার্কিং ব্রেইন যে তুমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডাকছো, দ্যাটস টোটালি ফাইন। বাট সাথে বাংলাদেশে এত ট্যালেন্টেড গেম টেস্টার আছে, অফিসিয়াল গেম টেস্টার আছে, তাদেরকে কেন ডাকো নাই? কন্টেন্ট ক্রিয়েটররা তোমার গেম খেলা তোমাকে হয়তো বা 2টা মিস্টেক বলে দিতে পারবে যে এই 2টা আমাদের কাছে মনে হয়েছে এই 2টা ঠিক করা দরকার। একটা প্রফেশনাল গেম টেস্টার তোমাকে 10টা মিস্টেক বলে দিতে পারবে, অ্যান্ড ওই 10টা মিস্টেক তুমি ঠিক কইরা তুমি অ্যাকচুয়াল সেলস বাড়াইতে পারবা, অ্যাকচুয়াল তোমার অডিয়েন্স পাবা। কন্টেন্ট ক্রিয়েটর যদি তার পেজে পোস্ট করে তার ফ্যান ফলোয়ারদেরকে দিয়ে যদি তোমার 10টা সেল করায়, একটা মানে গেম টেস্টার ওই জিনিসটা টেস্ট করার পরে তুমি মানে যখন অ্যাকচুয়ালি ছাড়বা তখন তোমার ওই 10টার জায়গায় 20টা সেল হবে। কারণটা কি, গেম টেস্টারদেরকে যারা অ্যাকচুয়ালি গেম পছন্দ করে, গেম খেলতে পছন্দ করে, তারা ওই গেম টেস্টারদেরকে ফলো করে। অ্যান্ড আই গেস মানে যে জন্য বললাম ওয়ার্কিং ব্রেন থাকলে ইউ উড নো দ্যাট। বাট অবভিয়াসলি যাদেরকে দায়িত্ব দিচ্ছে তাদের ওয়ার্কিং ব্রেন নাই, আমি চিনি না তাদেরকে ভাই। হয়তো বা দেখবো যে কোনো একটা ভাই ব্রাদারই, আমাদেরই কোনো ভাই ব্রাদার, বাট ইভেন ইফ ইউ আর মাই ভাই ব্রাদার, ইউ শুড মানে ট্রাই টু গেট আ ওয়ার্কিং ব্রেন অর ট্রাই টু গেট ইউর ব্রেন ওয়ার্কড আউট ইভেন মোর, লাইক নাইলে এরকম মিস্টেক হয় না। অনলি কন্টেন্ট ক্রিয়েটর, দ্যাটস আ ভেরি ভেরি রং মুভ আউট দেয়ার। যদি হ্যাঁ, তারা এখানে হ্যাঁ প্লিজ কন্টিনিউ। আপনি বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হুম এখানে জিনিসটা এরকম হতে পারতো যে হ্যাঁ, আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখানে নিয়ে আসলাম প্রমোশনের জন্য যে হ্যাঁ, আমরা এরকম একটা গেম টেস্টিং এর একটা জিনিস এখানে আমরা এপ্লাই করেছি। লাইক যারা কিনা গেম টেস্টার আছেন তারা আপনারা হুম এসে এখানে এজ এ গেম টেস্টার আপনারা এখানে কাজ করতে পারবেন বা আপনাদের একটা ওয়ার্ক প্লেস হতে পারে। তো প্রমোশনাল ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার্সদেরকে আনা দরকার ছিল। কিন্তু যদি আমি বলি যে গেম টেস্টিং এর ব্যাপারটাই যদি হয় তাহলে বাংলাদেশে যারা কিনা টপ টায়ার গেম টেস্টার আছে তাদেরকে সর্বপ্রথম অ্যাপ্রোচ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের থ্রুতে প্রমোশন করতে হবে। কারণ অনেকেই আছে যাদেরকে আমরা ডিরেক্ট রিচ করতে পারবো না। বাট তারা যদি ওই কনটেন্ট ক্রিয়েটরের থ্রুতে আমাদেরকে রিচ করতে পারে বা আমার একটা গেম আছে তারা এসে আমার গেমটা টেস্ট করতে পারে, সে একটা ওয়ার্ক প্লেস পাচ্ছে, আমি একটা এমপ্লয় পাচ্ছি যার থ্রুতে আমি গেম আমার টেস্ট করে সব জিনিসগুলো ফিক্স করতে পারতেছি। অবশ্যই একটা স্ট্রিমার বা একটা গেমার সে কখনোই ডিরেক্ট গেম টেস্টার হিসেবে কাজ করতে পারে না। যদি আমি এখন জিনিসটা বলি, আমি হচ্ছে স্ট্রিমার সাপোজ বা হচ্ছে বেলাপু স্ট্রিমার। বেলাপু গেম খেলতেছে। তার চোখে ১টা ২টা প্রবলেম পড়তে পারে। সে এটা বলল ১টা ২টা ফিক্স হয়ে গেল। নিতুল ভাইয়ের কথাটা আবার রিপিট করতেছি। বাট আমি যদি গেম টেস্টিং এর মেন্টালিটি নিয়েই আমি কাজে বসি বা আমার যদি আগের এক্সপেরিয়েন্স থাকে, তো আমি গেম খেলার জন্য খেলতেছি না। আমি প্রবলেম বের করাটা হবে হচ্ছে আমার মেইন টার্গেট। রাইট তো সেখানে এক্সাক্টলি। আর আমি এটাই। অ্যাজ আ স্ট্রিমার বা কন্টেন্ট ক্রিয়েটর আমি একটা গেমকে যতটুকু দেখবো, একটা টেস্টার যে টেস্ট করতে পারে সে মানে লিটারালি পুরো মেকানিজম এ টু জেড জানে, বুঝে যেখানে কোন প্রবলেমটা হইতেছে। আমি হয়তোবা একটা বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম একটা বাগ ধরায় দিলাম যে এটা হচ্ছে। বাট ভিতর থেকে বা বিহাইন্ড দ্য সিন যে গেমের মধ্যে কোনো একটা অ্যাকচুয়াল প্রবলেম থাকতে পারে, ওটা কিন্তু আমি ধরতে পারবো না। কখনোই ধরতে পারবো না। আমি হয়তো মনে করবো এটা গেমেরই একটা পার্ট। সাপোজ আমি হচ্ছে একটা গেম টেস্টার, বেলাপু হচ্ছে একটা স্ট্রিমার। তো বেলাপু এখানে এরকম হইতেই পারে যে বেলাপু খেলতেছে কোনো একটা গ্লিচ ধরা পড়ছে, আপু ওইটা ধরায় দিল। বাট সাপোজ আপু যেই গানটা দিয়ে খেলে, সাপোজ আমি যদি একটা গানের কথা বলি, M416 দিয়ে খেলে। M416 এর রিকল প্যাটার্ন আপু জানে। বাট ২-১ টা বুলেট যদি রিকল চেঞ্জ হয়ে যায় আপু এটা ধরতে পারবে না ৪০ টা বুলেট থেকে। বাট আমি যদি গেম টেস্টার হই, আমি যদি গেমের বেটা টেস্ট করি বা যাই করি না কেন, আমি মেকানিজমটা জানি যে M4 এর বুলেটের রিকয়েলটা এইভাবে যাওয়ার কথা বা এটা এই প্যাটার্নে যাওয়ার কথা। এখানে যদি ১টা বা ২টা বুলেটও যদি আমার রিকয়েল চেঞ্জ হয়ে যায়, আমার এটা বুঝতে হবে কেন হইছে। এটা কি গেম মেকানিজমে আছে? যদি না থাকে তাহলে এটা আমি ইনফর্ম করতে পারবো। সেটা কিন্তু বেলা আপু পারবে না। বেলা আপু জাস্ট এক্সাক্টলি। ভিজুয়ালি যেই জিনিসটা গ্লিচ মনে হবে সেটা বলতে পারবে। বাট আমি যদি গেম টেস্টার হয়ে থাকি, আমি মেকানিজম বুঝতে পারবো। এটা আমি আরো একটু এক্সাম্পল দিয়ে ব্রডলি বুঝায় দিলাম বেলাপুর কথাটাই। এক্স্যাক্টলি। সো মানে সব কথার এক কথা এইটাই যে উই শুড স্টার্ট গিভিং পিপল চান্স, উই শুড স্টার্ট লাইক ওয়ার্কিং অন সেক্টরস। লাইক একটা জিনিস যদি ফুল শো কেউ দেখে তার কাছে কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লাগতে পারে, এরকম যে লাইক একবার বলা হলো নতুনদেরকে সুযোগ দেওয়ার কথা, আরেকবার বলা হচ্ছে ডিজার্ভিংদের কথা। অবভিয়াসলি দুই জিনিসটাকে মার্চ করে কাজ করা হয়, যেটা আমি বললাম যে এমআইএসটিতে নতুনরাও কিন্তু ডিজার্ভিং।
এমন না যে হ্যাঁ, নতুনরা ডিজার্ভিং না। জিনিসটা হচ্ছে যেই সেক্টরে, যেই জায়গাটায় যে মানুষটা স্পেসিফিক ভাবে মানে মেড ফর দ্যাট প্লেস, ওই মানুষটাকে ওই জায়গায় যত চান্স দেওয়া হয়। রাইট। সোজা কথা। এক্সাক্টলি। এটাই এখানে আরকি যে মানে জিনিসটা হুম, প্লিজ কন্টিনিউ। না ব্যাপারটা জি। ব্যাপারটা হচ্ছে যে ডিজার্ভিং এর যে ব্যাপারটা সেটা একটা সেক্টর থেকে আমার চিন্তা করে দিতে হবে। আরেকটা হচ্ছে যারা ওয়েল নোন বা হচ্ছে আমার কমিউনিটি থেকে বিলং করে তাদেরকে দিতে হবে। ২ টার প্রেক্ষাপট ভিন্ন হবে। ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। এখন সাপোজ আমি যদি কাস্টিং এর কথাটা বলি, আমি একটা বড় টুর্নামেন্ট করতেছি। ধাম করে হচ্ছে আমি বাহিরের নিজেদেরকে সুযোগ না দিয়ে বাহিরের কেউকে দিয়ে দিলাম। তো কিন্তু তার এক্সপেরিয়েন্স আছে কিন্তু হচ্ছে আমার কমিউনিটির ব্যাপারে নলেজ নাই। এই ক্ষেত্রে জিনিসটা এটা একটা রং হতে পারে। আবার যদি আমি অন্য ইনভাইটেশনাল বা হচ্ছে প্রমোশনাল পারপাস এর কথা বলি, সেখানে যদি সাপোজ আমার নিতুল ভাই তেমন একটা স্ট্রিম করে না PUBG মোবাইলের বা হচ্ছে নিতুল ভাই প্লেয়ার হিসেবে PUBG মোবাইলের ধরে নিই তেমন একটা ভালো না। বাট বেলা আপু স্ট্রিমও করতেছে PUBG মোবাইলের রেগুলার তার ফ্যান ফলোইং আসছে সব PUBG মোবাইল থেকে। কিন্তু এখন যদি এই জিনিসটা এরকম হয় যে একজন ভালো খেলে, আরেকজন ভালো খেলে না। অবশ্যই আমি ইনভাইটেশন এর ক্ষেত্রে যেহেতু এখানে আমি কোন কম্পিটিশন করতেছি না। আমি হচ্ছে প্রমোশনাল পারপাস এ আনতেছি। এখানে আমি দেখব যে কোন স্ট্রিমারটা আমার গেমের উপর বেস করা। এখানে আমি ওয়েল ডিজাইনিং চিন্তা করব এইভাবে। এখানে কিন্তু এই চিন্তা করব না এক্সপেরিয়েন্স কার বেশি, কার কি আসে বিষয় হ্যান-ত্যান। কিন্তু ওই সেক্টরটাতে কিন্তু আবার কাস্টমারের ক্ষেত্রে আমাদের নিউ কামারদেরকে আসতে দিতে হবে। এখানে কিন্তু আবার এই ইনভাইটেশনাল ক্ষেত্রে যারা ওয়েল ফেস আছে তাদেরকে আগে আসতে দিতে হবে। তো ২ টার প্রেক্ষাপটে আমাদের ২ টা জিনিস করতে হবে। এখন এই ২ টা যদি ভাই আমরা একসাথে মিলায় দিয়ে যদি কমেন্ট করি যে আপনারা এক মুখে কয় কথা বলেন তাহলে তো জিনিসটা হচ্ছে না। ক্ষেত্র বিশেষে আমাদের কাজগুলা একেকটা ভিন্ন হতে পারে। এক্সাক্টলি এইটাই মেইন যে বিষয়টা হচ্ছে এরকম যে ডিজার্ভিং সে ফর এক্সাম্পল একজন ওল্ড বা মানে আগের থেকে এক্সপিরিয়েন্স একজন আছে অলরেডি এবং তার সাথে যদি আমরা একজন নতুনকে পেয়ার আপ করাতে পারি ব্রিলিয়ান্ট। অ্যান্ড যদি এরকম থাকে যে কমিউনিটিতে অলরেডি সেই ট্যালেন্টগুলো অ্যাভেলেবল আছে তাহলে তো আমরা ওইভাবে কাজ করতেই পারি। বিকজ লাইক লিটারালি এরকম হয়েছে এখন অবস্থা যে কাস্টারদের এত সংকট বা এত কম কাস্টার আছে বাংলাদেশে। আমি যদি পিসি সেক্টর মোবাইল সেক্টর দুইটার কথাই বলি, ডটার ক্ষেত্রে ব্রিলিয়ান্ট কাস্টার্সরা আছে কিন্তু দেখা যাচ্ছে তারা সবাই একটু মানে বয়স হয়ে গিয়েছে, তারা জবের জন্য বিজি থাকে বা এভরিথিং, যার কারণে তারা ওইভাবে কাস্টিংটা করতে পারছে না। অবভিয়াসলি দে উইল ফোকাস অন দ্যাট, খুবই স্বাভাবিক। নিউ কাস্টার ২-৩ জনকে আনা হয়েছিল, ২-৩ জনকে সুযোগ দেওয়া হয়েছিল, দে মেসড আপ বলতে কিরকম যে তারা দেখা যাচ্ছে যে মানে হারায় যায়, একদিন করছে একদিন করে না, এরকম হারায় যেতে মানে কোনো ওয়ার্নিং ছাড়া হারা যায়, যেটা হচ্ছে প্রফেশনালিজমের অভাব বলি আমরা। যার কারণে আলটিমেটলি কি করছি আমি মানে মানে জিত করে আমি বলছি এখন থেকে যদি কেউ নিজে থেকে এসে বলে কাস্টিং করবে ডটায় তাহলে আসে, নাহলে আমি একলাই করবো। আর আমি একলাই করি, একলাই আমি যে 4 ঘন্টা হোক 5 ঘন্টা হোক যত ঘন্টা হোক আমি একলাই করতে থাকি টুর্নামেন্ট, যতগুলা ডটার টুর্নামেন্ট হয়। সিএস এর ক্ষেত্রে যদি বলি ব্রিলিয়ান্ট কিছু কাস্টার আছে, ব্রিলিয়ান্ট কিছু ব্রডকাস্টার আছে, তারা মিলায় ঝেলে এখন করতেছে, আমি নিজেও করছি এক সময়। এখন আবার তারা কিছু নিউ ফেসদেরকে তারা সুযোগ দিচ্ছে, কিছু ওল্ড ফেসদেরকে সুযোগ দিচ্ছে। এক্সেলেন্ট ওয়ার্ক। ভ্যালোরেন্টের যদি কথা বলি হাতে গোনা ২-৩ জন কাস্টার ছাড়া ওই রকমভাবে কাস্টিং করে না। অনেকেই আসে কম্পেয়ার করে, ভাই অমুকের কাস্টিং, আমার সামনে এসে আমার অপমান করে যে অমুকের কাস্টিং তো অনেক ভালো। আমি তাদেরকে একটা কথাই বলি যে ভাই অবভিয়াসলি তোমার ওর কাস্টিং ভালো, বাট এটা আমারে শোনায় বলার কিছু নাই। ইউ আর বিইং আ টক্সিক ফ্যান, তুমি আমার সামনে তারা টক্সিটি করতেছো। তুমি এখানে ফিডব্যাক দিতে পারো যে ভাইয়া আপনার এই জিনিসটার হয়তোবা ল্যাকিংস আমি ফেস করছি। এই জিনিসটা আপনার থেকে বেটার ওই কাজটা করে আপনি তাকে লুক ওভার করতে পারেন। তার থেকে হয়তোবা জিনিসটা আপনি ফিক্স করে দিতে পারেন নিজের ভিতরে। ফিডব্যাক একটা জিনিস, অলসো হেট্রেট অ্যাজ আরেকটা এ জিনিস। হচ্ছে ফিডব্যাকও না। জিনিসটা কি হুম, ২ টা কাস্টার ২ টা ডিফারেন্ট স্টাইলের কাস্টার। এখন আমার এক্স্যাক্টলি। হয়তোবা মুকুল ভাই অনেক আস্তে স্লো পিচে কাস্টিং করলে হয়তোবা ফর মি দ্যাটস বেটার বিকজ আই এম আ পারসন অনেক জোরে চিল্লায় অনেক তামাশা করে হাইপ তোলার যে চিল্লায় বিষয়টা। কথা বললে হ্যাঁ, আমার ওটা ভাল লাগে না। আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সো আই উড প্রেফার সামওয়ান যে স্লো কাস্টিং করে শান্তি মতো ঠান্ডা মাথায়। বাট ইনফরমেশনাল অনেকে কাস্টিং আবার করে আছে আরকি। যে হাইপ কাস্টিং পছন্দ করে। হ্যাঁ, আমি একটা ম্যাচ রাইট। দেখতে বসছি, অনেক হাইপড আপ থাকবে। আমিও অনেক এক্সাইটেড থাকবো। সবকিছু একদম মানে জমজমাট লাগবে। সো ২ টা ডিফারেন্ট লেভেলের ডিফারেন্ট টাইপের কাস্টিং। এখন আমি আইসা জাস্ট বিকজ ও হাইপ কাস্টিং করতেছে, আমি ওরে গাইলানো শুরু করলাম। হ্যাঁ, চিল্লাইতেছে কিসের জন্য? দ্যাটস নট পসিবল বিকজ এটাই ওই সাবজেক্টিভ। মানুষটার কাস্টিং করতেছে ওর হ্যাঁ। অডিয়েন্সটাই এরকম। হ্যাঁ, এখানে এক্স্যাক্টলি। আমি একটা রিপ্লাই দিব বেলা আপুকে। সেটা হচ্ছে যে আমি ফার্স্ট অফ অল এটাই বললাম যে হেট্রেট একটা জিনিস, ফিডব্যাক একটা জিনিস। ইয়াপ। আপনি যেটা বললেন যে একজনের
কাস্টিং ভালো নাই লাগতে পারে। এখানে আপনারা ২ জন আছেন। নিতুল ভাই মনে করেন যে আস্তে কাস্টিং করতেছে, ইনফরমেশন বেশি দেওয়ার চেষ্টা করতেছে, বেলা আপু হাইপ বেশি তোলার চেষ্টা করতেছে। ২ টাই কিন্তু রাইট। একটা ইনফরমেশনাল কাস্টিং, একটা হচ্ছে ওই হাইপ তোলার কাস্টিং। এখন আমার কাছে পার্সোনালি একজনকে ভালো নাই লাগতে পারে, একজনকে ভালো লাগতে পারে। সেক্ষেত্রে আমি ফিডব্যাক দেওয়ার মতন প্লেসটা রাখি বা হুম। আমার ওই যেই জায়গাটা আছে, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে ফিডব্যাকটা দিতে পারি। কিন্তু আমি কমেন্টে যেয়ে হেট্রেড দিতে পারি না। তো এক্সাক্টলি। এটাই। হেট্রেডটা হচ্ছে পুরো ডিফারেন্ট একটা জিনিস, ফিডব্যাকটা একটা ডিফারেন্ট একটা জিনিস। ফিডব্যাক যদি আমি নিতুল ভাইকে দেই, "ভাই আপনি একটু হাইপ কাস্টিং করেন।" তো নিতুল ভাই এটা নিয়ে আমাকে উল্টা বুঝাইতে পারবে যে আসলে আমার ক্যাটেগরিটা হচ্ছে ইনফরমেশনাল কাস্টিং। কিন্তু আমি যদি যায়া গালি দিয়া বলি যে, "ভাই বেলা আপু তো সেরা করে, আপনি ভাই টুট, টুট, টুট।" জিনিসটা তো হচ্ছে না। তো এই টক্সিসিটি থেকে আমাদের বের হতে হবে, এই হেট্রেড থেকে আমাদের বের হতে হবে। কারো যদি কোন জায়গায় ল্যাকিংস থাকে আমাদের ওদিকে ফিডব্যাক দিয়ে তাকে পারফেক্ট করতে হবে। এই মেন্টালিটি যদি আমি রাখি যে আমার যে কাস্টারটা আছে তার মধ্যে এই জিনিসটার কমতি আছে, আমি তাকে এটা ফিক্স করাই দিই যাতে ফিউচারে আমার তার কাস্টিংটা শুনতে কোনো জায়গায় বিরক্তির কারণ না হয়ে থাকে। কিন্তু আমি যদি গালি দেই, আমি এখন গালি দিয়ে যদি নিতুল ভাইরে বলি যে, "নিতুল ভাই আপনি তো এটা করছেন।" নিতুল ভাই জীবনেও শুনবে না। বাট আমি যদি ফিডব্যাক হিসেবে দেই, ভাই এই জিনিসটা কাস্টিং করার সময় মাথায় রাখবে যে এই রাইট। জিনিসটা আমার হয়তোবা ইমপ্রুভ করলে বেটার হতে পারে। তো এটাই হচ্ছে কথা। আমরা ফিডব্যাক দিব, আমরা হেট্রেড দিব না। এটাই, এই জিনিসটা বাংলাদেশের আমি অডিয়েন্স এটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায় মনে হয়। আমি হ্যাঁ, মোস্টলি দেখি যে মানে ওরা হয়তোবা বলতে চাইতেছে যে হ্যাঁ, ওর কাছে আমার ভালো লাগতেছে না, এটা ইমপ্রুভ করা উচিত। জিনিসটা নরমালি না বলে ওর মনে হয় না একটু গালি দিয়ে একটু এমনে বলি। হয়তোবা ওর গায়ে ব্রো লাগবে। মানে woke up জিনিসটা and chose বুঝানোর violence. বদলে আরো গায়ে লাগায়া বলে। এক্সাক্টলি। ব্রো woke up and chose violence এরকম একটা অবস্থা চলে যায়। এই জিনিসটা বলবো যে মানে ভ্যালোরেন্টে দেখা গেছে যে আমাকে একজন এসে বলতেছে এই কথা যে ভাই অমুকের কাছে বলতো আমার সামনে এসে বলতেছে। এখন আমার কথা হচ্ছে খুব সিম্পল ভাই, আমি যদি এখন এক্সাম্পল দেওয়া শুরু করি, অনেক মানুষই আছে ওদের, আজকে বেলাও বললো যে ওর কাস্টিং যখন শুরু করছে আমি হেল্প করছি ওকে, এরকম লাইক I can bring over 30 to 40 people যারা এই কথাটা বলবে যে I help them learn or I help them like increase their performance in casting, ঠিক আছে? আমি এই কাজটা করছি। বাংলাদেশের কয়জন কাস্টার একাডেমি খুইলা কাস্টিং করাইছে, একাডেমি খুইলা কাস্টিং এর প্রশিক্ষণ দিছে? আমি দিছি, ঠিক আছে? আমি এটা বলতে পারবো প্রাউডলি। কয়জন দিচ্ছে? একজনও পাবা না, আমি বাদের একজনও নাই বাংলাদেশে, ঠিক আছে? যত ভালো তুমি কাস্টার হও, তুমি তোমার নলেজটা কারোর সাথে শেয়ার করতেছো না। তুমি যত ভালোই কাস্টার হোক, তোমাকে সবাই বলবে তুমি একজন ভালো কাস্টার, ঠিক আছে? কেউ তোমারে বলবে না যে আমি ওর থেকে শিখছি। এই জিনিসটার যে ফ্লেক্সিং, এই জিনিসটা যে ফ্লেক্স নেওয়া যায়, এইটা মানে ট্রাস্ট মি অন দিস, আমি এই জিনিসটা শিখছি হচ্ছে যখন মানুষের গেম শেখানো শুরু করছি তখন থেকে, কোচিং জয়েন করাইতাম। এটার যে কি ফ্লেক্স, যখন একজন বলে যে ভাই নিতুল ভাই আপনার কাস্টিং দেখেই আমি শিখছি, বা নিতুল ভাই আপনার থেকে আমি কাস্টিং শিখছি, বা আমি আপনার থেকে একটা এই জিনিসটা আমার হেল্প করছে। ফ্লেক্সের থেকে মেইন জিনিস হচ্ছে ইনার পিস, ঠিক আছে? এক্সাক্টলি। ফ্লেক্সিং তো একটা জিনিস আছেই, ওটা তো অবভিয়াসলি, বাট ইনার পিসটা এইটা যে কি শান্তি দেয়, যে একজন যখন আমি রিয়েলাইজ করি যে আচ্ছা ঠিক আছে আই হেল্প সামওয়ান। সো এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে যারা ফ্যান্স আছে বা যারা অডিয়েন্স আছে তারা বুঝে না, তারা দেখা যায় যে মিক্স আপ করে ফেলে। এটা তাদের ফল্ট না, হয়তো বা মানে যত আরও সময় যাবে তারা একটু রিয়েলাইজ করবে যে হাউ থিংস ওয়ার্ক। কিন্তু জিনিসটা হইতেছে গিয়ে মেইন এইটাই যে ডোন্ট হেট এনিওয়ান, ডোন্ট লাইক প্রোভাইড এনি নেগেটিভ ফিডব্যাকস। নেগেটিভ ফিডব্যাক দাও, লাগলে তুমি পার্সোনালি দাও। যদি তুমি এসে দিতে চাও, কমেন্ট সেকশন দিতে চাও, হ্যাঁ প্রপারলি দাও। আমার অপমান করে এই করে 2টা হাহা পাবা তুমি, ঠিক আছে? তোমার কমেন্টে 2 জন এসে হাহা দেওয়া যাবে, ধরলাম 20 জনে এসে হাহা দেওয়া গেল, মানে তোমার অ্যাচিভমেন্ট কি? তুমি লাস্টে গিয়া মানে কম্বলের নিচে গিয়া ঘুমাই ভাই, এইটাই, এটাই তোমার অ্যাচিভমেন্ট। যে ও মাই গড আজকে 20 জনরে হাসাইছি, ঘুমাই গেছি। মানে তার চেয়ে স্ট্যান্ড আপ করা শুরু করো, দ্যাটস ইভেন বেটার। ই স্পোর্টসে এখনো কিন্তু মানে স্ট্যান্ড আপ নাই, ঠিক আছে? সো ই স্পোর্টসে যদি একটা স্ট্যান্ড আপ করে কেউ, মানে দিস উইল লাইক বুম, ঠিক আছে? এটা এমনি ফাটবে। দিস উইল অ্যাকচুয়ালি, এই ভালো আইডিয়া, আমি শুরু করবো। যাই হোক, এনিওয়ে জিনিসটা হচ্ছে এরকম ল্যান্ড যে হচ্ছে ল্যান্ড টুর্নামেন্টে গিয়ে হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে, হ্যাঁ, তাও কমেডি নিয়ে, স্পোর্টস স্ট্যান্ড আপ কমেডি, মানে স্পোর্টস নিয়ে। এই কমেডি গুলা অ্যাকচুয়ালি চলবে, কারণ এটা এখনো পর্যন্ত কেউ করে নাই স্পোর্টস, ঠিক আছে? তো দ্য থিং ইজ যে এই জিনিসটা করলেও বেটার রাদার দ্যান লাইক হেটিং অন সামওয়ান, ঠিক আছে? সো এইটাই আমি বলবো। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমরা এই কন্ট্রোভার্সিতেই পড়ে রয়েছি। উইল মুভ ইন টু দ্য বিহাইন্ড দ্য সিন থিং। আরেকটু মানে এগুলো বিহাইন্ড দ্য সিনই, এগুলো বিহাইন্ড দ্য সিনের মধ্যে, বাট আমরা একটু শেষের দিকে নিয়ে যাই, কারণ বেলার চেহারা দেখে মনে হচ্ছে ও ক্ষুধার্ত, ঠিক আছে? So, আমরা একটু শেষের দিকে নিয়ে যাই। তো
যদি আমি তোমাদেরকে আস্ক করি যে মানে হোয়াট ডু ইউ গাইজ এক্সপেক্ট ইন দিস লাইক ইয়ার, মানে মাত্র জানুয়ারি শুরু হইলো, এখনো পর্যন্ত পুরো বছরটা রয়েছে, পরের বছরের কথা নাই যে, বাট এই বছরের জন্য হোয়াট ডু ইউ গাইজ এক্সপেক্ট, লাইক ইউ গাইজ আর ফ্রম দ্য সেম অর্গানাইজেশন, ইফ আই এম নট রং, বেলা এডিশনাল আর একটা অর্গানাইজেশনও আছে, সো এই দুইটা মিলিয়ে মানে বেলা তোমার এক্সপেকটেশন কি, অ্যান্ড দেন নেমেসিস তোমার এক্সপেকটেশন কি? আমার এক্সপেকটেশন যদি বলি, অলরেডি কাজ এখনো চলতেছে। সিএমএফ এর একটা টুর্নামেন্ট অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। সো খুব সুন ওদের টুর্নামেন্টও স্টার্ট হয়ে যাবে। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অ্যান্ড দেয়ার আর মেনি আদার প্ল্যানস কামিং আপ ফ্রম দেয়ার সাইড অ্যাজ ওয়েল। অ্যালকেমিস্টের কথাও যদি বলি, অনেক কিছু এখনো প্ল্যান হচ্ছে। আই গেস সামনে ওদেরও ইভেন্ট স্টার্ট হবে। সো ২ জায়গায় মোটামুটি আম কাজ চলতেছে। অ্যান্ড আই থিংক আমার এই বছর যেটা এক্সপেকটেশন থাকবে, অনেক বেশি যাতে আরো ইভেন্ট আমরা অর্গানাইজ করতে পারি ফর পাবজি স্পোর্টস কমিউনিটি অ্যান্ড এনি কমিউনিটি অ্যাকচুয়ালি। গেমিং সেটা পিসি হোক বা মোবাইল হোক, বাট আই থিঙ্ক গেমিং কমিউনিটিতে আরো বেশি টুর্নামেন্টস, আরো বেশি ল্যান্স আমরা যাতে এক্সপেক্ট করতে পারি, যেগুলাতে কাজ করার সুযোগ চাই। বিকজ হচ্ছে আমার এখন আই রিয়েলাইজড ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে কাজ করার মজা অনেক বেশি। সেটা মানে নট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমি অনেক কিছু জানতে পারতেছি, বাট অলসো আমি যেটা পার্সোনালি ফেস করতেছি, সেম মানুষ হয়তোবা আমাকে চিনে, সে আমার স্ট্রিম দেখছে, বাট এখানে যে আমি ম্যানেজমেন্ট হিসেবে আসছি, সেম মানুষটা আমাকে এসে গাইডলাইন গেছে, বিকজ আমি ম্যানেজমেন্টে কাজ করতেছি অ্যান্ড তার কোনো একটা জিনিস হয়তোবা আমি কোনো একটা রুলস বানিয়েছি, তার পছন্দ হয় নাই, সেম জিনিসের জন্য আমি গালি খেয়ে গেছি, বাট স্ট্রিমে এসে বিগ ফ্যান কমেন্ট করে যাচ্ছে। আমার এগুলো দেখতে খুব মজা লাগে। I hope to expect more works and more tournaments. Yeah. রিয়াদ? এখন বেলাপুর একটা কথা দিয়ে আমার একটা জিনিস মনে পড়লো যে ম্যানেজমেন্টে থাকা অবস্থায় কেউ আমাকে জানতেছে না যে আমি ম্যানেজমেন্টে আছি। লাইক এই জিনিসটা যখন বেলাপুর ফেস করলো তখন আই গেস বেলাপুর সাথে আমি ওই টুর্নামেন্টটাতে কাজ করতেছিলাম। সো এর জন্য আমার আরো জিনিসটা আরো বেশি ফানি লাগতেছে কারণ আমি ওখানে অন ফিল্ডে ছিলাম। হুম। আর যদি আমি এখন বলি যে এক্সপেকটেশন এর কথা, হ্যাঁ, আমি আর বেলা আপু অবশ্যই একটা জায়গাতে সিমিলার বা মিউচুয়াল একটা আ কমিউনিটিতে হয়তোবা আছি বা লাইক অর্গানাইজেশন এ আছি। আর তার পাশাপাশি আমি আরেকটা অর্গানাইজেশন যেটার কথা বললাম বিজিএস, তারা অলরেডি টুর্নামেন্টের কথা যদি বলি তাদের একটা ল্যান্ড টুর্নামেন্ট আসতেছে যেটা কিনা এই মাসের ১৯ তারিখ মানে কালকের পরের দিন। সরি পোস্ট কবে হবে জানি না। লাইক এই মাসের ১৯ তারিখ বেসিক্যালি। আই এম সো সরি যাই হোক। তো আমাদের এই ল্যান্ড টুর্নামেন্টটার অলরেডি সবকিছু ডান। অ্যান্ড সামনে আমাদের আরো কয়েকটা টুর্নামেন্টের জন্য আমরা কাজ করতেছি। আশা করি আমাদের অর্গানাইজেশন থেকে কমিউনিটি আরো ভালো, ভালো কিছু টুর্নামেন্ট উপহার পাবে এবং কমিউনিটি থেকে আমরা ওই ধরনের সাপোর্টটা হয়তোবা আমরা আশা রাখতেছি যে পাবো যাতে কিনা আমরা ফিউচারে আরো বেশি টুর্নামেন্ট করার জন্য আগ্রহী হই বা বিহাইন্ড দ্য সিন এ কাজ করার জন্য যাতে আরো আগ্রহী হই। যাতে আইসা আমাদের গালি খেতে না হয় বেলাপুর মতন। Thank you so much, both of you, and thank you so much, Psycho Bhai, for sponsoring this. Um, of course, Psycho Sports এই শোটা স্পন্সর করে এবং they're doing very well. আপাতত তারা পাবজি পিসি সিনে রয়েছে, they were in the League of Legends scene as well, so hopefully there will be some tournaments coming as well, so we can expect things, yep, big things. So anyway, do you guys have anything else to share? Anything? I would like to thank Psycho Esports and also Nitul Bhai for inviting us in this podcast. It was fun to talk with both of you because Riyad Bhai ko bhi aage theke chini, Nitul Bhai ko aage theke chini, so our kono uncomfortable feel হয় নাই কথা বলতে. So yeah, thank you so much for inviting us and hope to see more events from you. আমিও এটাই সাইকো স্পোর্টস ভাইকে অবশ্যই থ্যাংক ইউ জানাইতেই হয় এরকম একটা ভালো পডকাস্ট লাইক এখানে অর্গানাইজ করার জন্য, যেখানে নিতুল ভাইয়ের মতন একটা হোস্ট আছে যে কিনা কমিউনিটির যত ভালো ভালো ইস্যুগুলো ছিল সেগুলোকে সামনে আনতেছে। অবশ্যই বিহাইন্ড দ্য সিনের কাহিনী অনেক অডিয়েন্সই জানে না, যাদের জানা উচিত। তাহলে হয়তোবা তারা আমাদেরকে ঐরকম জাজমেন্টাল থটস এ দেখবে না। তো এর জন্য নিতুল ভাইকে অবশ্যই থ্যাংকস জানাই। বেলা আপু আমাদের সাথে ছিল। বেলা আপু অনেক ইনফরমেশনাল বা অনেক ভ্যালুয়েবল কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করলো। সাইকো ভাইকে তো অবশ্যই থ্যাংকস। তো এরকম ধরনের পডকাস্ট আরো দরকার আমাদের কমিউনিটিতে, যাতে অডিয়েন্সরা বিহাইন্ড দ্য সিনের জিনিসগুলো জানতে পারে। কারণ এই জিনিসগুলো যদি তাদের ক্ষেত্রে অজানা থাকে তাহলে দিন শেষে ভুল বুঝাবুঝি হবে, তারা হেট্রেড ছড়াবে। আর হেট্রেড দিয়ে অবশ্যই কমিউনিটি আগাবে না। Right. তো Exactly. এটাই।
Thank you so much. Thank you so much, both of you, for joining. And it was a great show. অনেক কিছু উঠে আসছে। You guys shared your personal opinions and কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করা হয়েছে। অনেক বেশি লাইক কন্ট্রোভার্সি নিয়ে আমরা আলোচনা করছি। অ্যান্ড দিস ইজ গুড ফর দ্য কমিউনিটি, আই বিলিভ। কারণ এগুলো নিয়ে কথা না বললে না, এগুলো কখনো ফিক্স হবে না। কিভাবে এক্স্যাক্টলি। তো চাপা পড়ে যাবে। এক্স্যাক্টলি চাপা পড়ে যাবে। অ্যান্ড অফকোর্স আমরা এমন না যে নেগেটিভ কমেন্টকে আমরা একদমই বলতেছি করার দরকার নেই। হ্যাঁ, আপনারা করেন যেখানে মানে ক্রিটিসিজম থাকবে, বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে যে জায়গায় উই ক্যান গ্রো, উই ক্যান লাইক টেক অ্যাডভাইস ফ্রম ইউ, যেটা রিয়াদ একটু আগে বলছে যে নেগেটিভ লজিক্যাল কমেন্ট ডিবেট হওয়া দরকার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যে লজিক্যালি ইনসাল্ট আর লাইক নেগেটিভ কমেন্ট এদের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। আপনি ডাইরেক্টলি যদি আমাকে ইনসাল্ট করে একটা কথা বলেন, আমাকে ছোট করে কথা বলেন, ডেফিনেটলি আমি আপনাকে আমার এনিমি ধরবো, বা এনিমি না ধরলেও আমি আপনাকে আমার ওয়েল উইশার হিসেবে ধরবো না। সো ওয়েল উইশার হওয়ার জন্য অবভিয়াসলি ইমপ্রুভমেন্টের জায়গায় তো উই নিড ইউ গাইস। আপনাদের কমেন্ট না থাকলে বা আপনাদের ওই মতামত না থাকলে উই ওন্ট বি হ্যাভিং এনিথিং টু ইমপ্রুভ। সো উই নিড দ্যাট ফ্রম ইউ গাইস অফকোর্স। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এই দেখেছেন ফুল শোটা। থ্যাংক ইউ সো মাচ বেলাট্রিক্স, থ্যাংক ইউ সো মাচ নেমেসিস। এরনিতুল সাইনিং অফ ফর নাও, বাট উইল বি ব্যাক উইথ অ্যানাদার শো। সো হয়তো বা সেটা অন্য কিছু হবে, ওইটা জানিয়ে দেওয়া হবে অফকোর্স। অ্যান্ড ইয়া, দিস ইউ আর ওয়াচিং বিহাইন্ড দ্য সিন স্পন্সর্ড বাই সাইকো স্পোর্টস। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।